এনভায়রনমেন্ট হচ্ছে ফোর্থ সাবজেক্ট। আমরা যেমন ফোর্থ সাবজেক্ট ছোটবেলায় পড়তাম, ফোর্থ সাবজেক্টটা না পড়লেও চলে, পাশ করলেই চলে, এটা তাই। জগৎ যে বদলে যাচ্ছে সেটা সম্বন্ধে আমরা খুব কুপমণ্ডুকের মতন আমাদের রাজ্যে আছি। এটা প্রায় ভগবানের মতো মাইক্রোপ্লাস্টিক, পৃথিবী সব কিছুতে আছে। আমি জানি না, হয়তো বা উজ্জ্ব থেকে যাচ্ছে কিংবা এড়িয়ে যাচ্ছেন। এর মধ্যে একটা বড় হচ্ছে আমাদের ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। প্লাস্টিক, সব প্লাস্টিক তো খারাপ না, যেখান থেকে হয়তো ওই ডিগ্রেডেশনটা হবে না, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা আছে, এটা না বলার জায়গা নেই। কিন্তু গাছ, আমরা বলি গাছ কাটবো না, আমরা কতগুলো ফিক্সেশন নিয়ে চলি, উই হ্যাভ নো ক্লু। প্রবলেম হচ্ছে বানিয়ে ফেললাম, দেন নাথিং। আমাদের দেশে কংক্রিটের ম্যানহোল কাভার চুরি করে নেয়, যেটা নিয়ে কিচ্ছু করার থাকে না মানুষের। আমি মজা করে একবার টেলিগ্রাফে লেখায় লিখেছিলাম, হ্যাঁ ঠিকই, আজকে বাংলা যে ভাবে গোটা দেশ পরে কালকে সেটা ভাবে। সমস্যাটা হচ্ছে আগামীকালের পরের দিন গোটা দেশ সেটা ইমপ্লিমেন্ট করে ফেলে, আমরা ভাবতেই থাকি। গরিবরাই শুধু করে না, গরিবরা করে, তাই তো বলছি আমি বলছি তো বাঙালি চুরি করে না বলছে না। গ্রামীণ বাংলাকে, গ্রামীণ ভারতকে ক্লাইমেট চেঞ্জ নিয়ে এই মুহূর্তে জ্ঞান দিয়ে প্রয়োজন নেই। আগে আমরা আমাদের নিজের দায়িত্বটা পালন করি, দেন উইল ডু দ্যাট। যেই প্লাস্টিকগুলো তুলে কোল্ড ড্রিঙ্কসের ওরা নিচ্ছে, সেটা কিন্তু ওরা রিউজ করছে আবার বটল করার জন্য। আপনি একটা খবর দিয়েছেন, আমি লিখে দিলাম, তারপরে ক্লার্কের কাজ করলাম। একই জায়গায় প্রত্যেক বছর গাছ পুঁতে যাচ্ছে, গাছগুলোই আগের বছর যে পুঁতেছি সেগুলো কোথায় গেল জানার কোনো দরকার নেই। এগুলো তো শো অফ হচ্ছে না। ইন্ডিয়ান এক্সপ্রেস সেই দিনই লিখলো, টপ 10 মোস্ট পলিউটেড সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড 2025, দিল্লিজ AQI rises ahead of Diwali, joins কলকাতা among global worst। কাকে বিশ্বাস করব? ট্রামটা বেচারি এমন একটা বস্তু, ট্রাম কাউকে বেচাও যায় না। কাকে আপনি ট্রাম বেচবেন? লোকে সুন্দরবনের কথা বলে না, কেন বলে না? বিকজ ইট ইজ বিং স্প্লিট বিটুইন টু কান্ট্রিজ। নমস্কার, আমি অনিমেষ। আজকে আবার এলাম আপনাদের সামনে। আজকে এমন একটা টপিকে আপনাদের সামনে আলোচনা করব যেটা নিয়ে অনেকের অনেক মতবাদ আছে, কিন্তু আখেরে আমরা সবাই সাফার করছি। তো এর জন্য কেন করছি, কিভাবে বদলানো যায় পরিস্থিতি, এইসব জিনিস আমাদের সবার একটু জানার দরকার। শুরু করার আগে একজন ভদ্রলোকের কথা বলি, হয়তো আপনারা অনেকেই নামটা জানেন, জর্জ কার্লিন। উনি সোশ্যাল কজের উপরে স্ট্যান্ড আপ কমেডি করতেন, কিন্তু যেমন চার্লি চ্যাপলিনও অনেক সিরিয়াস জিনিস বলতেন, উনিও খুব সিরিয়াস জিনিস বলতেন। তো আমার ওনাকে খুব পছন্দ হতো, এর জন্য এই কথাগুলো না বলে আমি পারছি না। ওনার মতে হিউম্যান অ্যারোগেন্স এত দূর গেছে যে আমরা বলছি সেভ দ্য প্ল্যানেট। এই প্ল্যানেটটা অনেক বহু 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 বছর ধরে আছে, মানুষ জন্ম নেওয়ার অনেক আগে থেকে। তো প্ল্যানেট, তার মধ্যে অনেক কিছু এসছে, ডাইনোসর এসছে, টেকটনিক ওয়েভস চেঞ্জ হয়েছে, ম্যাগনেটিক পোলস বদলে গেছে, অনেক কিছু হয়েছে, কিন্তু প্ল্যানেটটা তার মতনই চলেছে। তো এই জন্য মানুষ এই প্ল্যানেটকে বাঁচাবে, এর থেকে বড় অ্যারোগেন্ট কথা আর কিছু হতে পারে না। তো সেইখানেই উনি একটা কথা বলেছিলেন, ওনাকে কোট করতে করে ইংলিশে যদি বলি, তাহলে উনি বলেছিলেন, দ্য প্ল্যানেট ইজন্ট গোয়িং এনিওয়্যার, উই আর। মানুষ চলে যেতে পারে। তো এই জন্য প্ল্যানেট বাঁচানোর খুব একটা দরকার নেই, আমরা আমাদেরকে বাঁচানোর খুব প্রয়োজন। তেমনি আরেকটা জিনিস বলেছিলেন আমাদের অ্যারোগেন্সের উদাহরণ স্বরূপ, যে প্ল্যানেট যবে থেকে আছে তার মধ্যে থেকে 95% অফ দ্য স্পিসিস আজকে আর নেই। দিনে 25টা স্পিসিস এন্ডেঞ্জার্ড থেকে এক্সটিংক্ট হয়ে যায়। তো এর জন্য আমরা যে বলি সেভ দ্য এন্ডেঞ্জার্ড স্পিসিস, এটাও কিন্তু বিরাট অ্যারোগেন্ট কথা, কারণ আমরা ওই সবাইকে কিন্তু মারিনি, তারা প্রকৃতির নিয়মে চলে গেছে। আমরা আমাদের বাঁচানো নিয়ে আজকে কথা বলবো, কিভাবে বাঁচতে পারি, তার সাথে প্রকৃতি সবার সাথে যাতে কোএক্সিস্ট করতে পারি সেটাও ডেফিনেটলি ইম্পর্টেন্ট। কিন্তু আগে নয় একটু নিজেদের কথাই ভাবি।
তো আজকে আমাদের সাথে আছেন ডক্টর জয়ন্ত বসু। নমস্কার। তো ওনার একটা বিরাট রেজুমে আছে, কারণ উনি অনেক কাজ করেছেন। তার মধ্যে কিছু যে বিক্ষিপ্ত জিনিস আমি তুলে তুলে আপনাদের বলি। উনি মিত্র ইনস্টিটিউশনে পড়াশোনা করেছে, সেখান থেকে আশুতোষ কলেজ, তারপরে বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে শেষ পিএইচডিটা করেছে ক্যালকাটা ইউনিভার্সিটি। তার আগে অবধি মনে হয় জুওলজি নিয়ে পড়া, মানে আমার মাস্টার্স জুওলজিতে। পরবর্তীকালে আমি সাংবাদিকতায় আসি এবং এনভায়রনমেন্ট সায়েন্সে আসি। হ্যাঁ, উনি সাংবাদিকও বটে। তো সাংবাদিকতায় উনি অনেককে পড়ান এবং ভবিষ্যতে সাংবাদিক গড়ে তুলছেন, সেই নিয়েও কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু আজকে মনে হয় সময় হবে না যে এখন সাংবাদিকতার যে অবস্থা সেই নিয়ে ওনার কি মতবাদ, কিন্তু সেটা অন্য একদিন দেখা যাবে। উনি অনেক পাবলিকেশনসের সাথে জড়িত আছেন সাংবাদিকতার জন্য, টেলিগ্রাফে নিয়মিত লেখেন। তারপরে অনেক ক্লাইমেটের উপরে ফোকাস যে নিউজ পোর্টালগুলো আছে, যেমন ডাউন টু আর্থ, ক্লাইমেট চ্যানেল কানাডায়, যেটা তাদের সাথে উনি অ্যাসোসিয়েটেড। কলকাতায় একটা ক্লাইমেট অ্যাকশন প্ল্যান তৈরি হচ্ছে, সেই কমিটির কনভেনার উনি। এইরকম অনেক কিছু করছেন। সুন্দরবন নিয়েও উনি অনেক কাজ করেছেন। একটা এনজিও আছে ওনার, এনজিওর নামটা খুব সুন্দর, ফুল ফর্ম যদিও এনভায়রনমেন্ট গভর্নড ইন্টিগ্রেটেড অর্গানাইজেশন। এটাকে ছোট করেন এনভায়রনমেন্টের এন আর জিআইও, মানে তার উচ্চারণটাও এনজিওই হয়। এটা আমার খুব মজার লেগেছে। তো প্রথম প্রশ্ন আপনাকে করা যাক, আপনি ভেজ না নন ভেজ? আমি একেবারেই নন ভেজ, কিন্তু ভেজ পছন্দ করি এমন বলবো না, প্রিডমিনেন্টলি নন ভেজ। বাট মানে ওরকম কোনো অবসেশন নেই যে আমি ভেজ নেবো না বা ওরকম কিছু না। আমরা যারা নন ভেজ তারা তো ভেজটাও খাই। হ্যাঁ, ভেজটাও উল্টোটা খায় না। আমি অনেক অ্যাগ্রেসিভ নন ভেজিটেরিয়ানকে জানি যারা ভেজ খান না। হ্যাঁ, তো আই এম নট লাইক দ্যাট। আমি নন ভেজ। তার মানে আপনি সেটাতে বিশ্বাসী নন যে পশু মেরে দিচ্ছি বলে বিরাট ক্ষতি হচ্ছে আমাদের জগতের? না, দেখুন, আমরা যখন আজকে যদি আমরা পরিবেশ বলি বা আমরা প্রাকৃতিক বিষয়গুলো বলি, তাতে একটা ডিপ গ্রিন মেকানিজম আসে অনেক বড়। যারা আপনি যেটা বলছেন যে যারা একেবারে স্ট্রংলি ভেজিটেরিয়ান, যারা মনে করেন যে নন ভেজ কনজাম্পশন করলে সেটা আখেরে পৃথিবীর নানান সমস্যা তৈরি করতে পারে। এবং আমি সাংবাদিক হিসেবে গত 15 বছর ধরে গ্লোবাল ক্লাইমেট কনফারেন্স কভার করছি, কোপেনহেগেন 2009 থেকে এই 2024 বাকু অব্দি। এবারও আমার ব্রাজিলে যাওয়ার কথা। তো প্রত্যেকবারই কনফারেন্সে ঢোকার আগে একটা বড় গ্রুপ, তারা উই আর ভেজিটেরিয়ান, উই আর প্রো ক্লাইমেট চেঞ্জ বলে। আর আমরা ওখানে তো খাওয়া দাওয়া খুঁজে বার করতে হয়, তো ওই জন্য ওরা দুপুরবেলা খুব ভালো স্যান্ডউইচ দেয়, ভেজ স্যান্ডউইচ। তখন আমরা একটা টেম্পোরারি ভেজিটেরিয়ান হই। কিন্তু আমি মনে করি অন দ্য সিরিয়াস নোট যে গ্লোবাল একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারে কিছু আসেন যারা আবার অন্যকে মেরে খান, সেটা গ্লোবাল সিস্টেম। সেটা বাড়তি হয়ে গেলে গন্ডগোলটা। আসলে আমাদের সমস্যাটা হচ্ছে সেন্স অফ প্রপোর্শন, সেন্স অফ ব্যালেন্স। আপনি গাড়িও ব্যবহার করবেন, আপনি আলোও ব্যবহার করবেন, আপনাকে গাছ হয়তো কিছু কাটতে হতে পারে, আপনি ভেজিটেরিয়ান হতে পারেন, আপনি নন ভেজিটেরিয়ান হতে পারেন। সমস্যাটা হয় যখন আপনি যা হওয়া উচিত সেই লেভেলটা ক্রস করে যান, যেটাকে এক শব্দে আমরা এখন বলি সাস্টেনেবিলিটি। যে কতটা করলে অনেকটা করা হবে না। আমাদের সুমনদের গানের কথা মনে পড়ে যাচ্ছে, কতটা পথ হাঁটলে পরে অধিক বলা যায়। এক্স্যাক্টলি লাইক দ্যাট। আজকে ধরুন মাটির তলার জলকে আপনি তুলবেন না, নিশ্চয়ই তুলবেন। কতটা তুলবেন? প্রত্যেকবারের বর্ষায় যতটা ফিল্ড আপ করে ততটাই আপনি তুলবেন, যাতে আপনার ব্যাংকের যতটা একই না। আমরা কি করছি, যতটা প্রয়োজন তার থেকে বেশি চলে যাচ্ছে, সেখানে সমস্যা। তো এবার মুখ্য যে জিনিসটা নিয়ে আজকাল খুব আলোচনা হচ্ছে, কলকাতায় এই দুম করে কয়েকজন ক্লাউড বাস বলছে, কয়েকজন নিম্নচাপ বলছে। কারণটা যেটাই হয়ে থাকুক, একদিনের প্রচন্ড বৃষ্টি হলো এবং কলকাতা ভেসে গেল। যদি আমি বেলেঘাটায় থাকি, আমি এক বিন্দু জল জমা দেখিনি। হ্যাঁ, একটা ওই সুবাদে বেলেঘাটায় থাকাটা আমার কাজে দিল। তো এইখানে আচ্ছা,
প্রসঙ্গত বলে যাই, অনেকে অবাঙালিরাও প্রশ্ন পাঠিয়েছে, তো তার জন্য ইংলিশে প্রশ্নগুলো আমরা চেষ্টা করব ইংরেজিতে উত্তর দিতে। This question is from Trideep Hazarika, is from Duliajan, Assam. Can we handle artificial flooding in our cities? Just look at Gurugram or Chennai or Guwahati, ekhon Kolkata. Just after one torrential shower, it gets totally logged. Why is India struggling to handle waterlogging in our city? I think there is no, I would say, one point answer to it, because India is an extremely heterogeneous country. The cities are heterogeneous, the problems are different, the topographies are different. You were just mentioning about Kolkata, and we know that one night rain, how it completely paralyzed the entire city for a couple of days. You mentioned that the place you were in was perhaps out of the waterlogging, but I share my experience. I live in Baligan Circular Road, and that night, it was just before Puja, I believe, there was a Puja preview going, event Puja preview going, and they requested me to have a look at few of the pujas. So I went there with a couple of my friends, and around 2 o'clock in the morning, myself, my wife, and my friend and his wife and another friend, we came back to our house because they wanted to, because I was traveling in their car. They came to drop me. I said, come over, I stay in 10th floor, come over, have a cup of tea, 2 o'clock, have a sip of adda, and then go back. And they had to stay back in my house for 30 hours. They could not go out for next 30 hours. After they came and we just having the tea like this, and there was completely power cut. So from 10th floor, we just can't, our transformer had water, so the backup power has gone. And to cut the long story short, they could not go out for next 30 hours. So that was as bad as this. Now the question is, let me mention in context of Kolkata. See, Kolkata's part of the Kolkata's waterlogging is with the structure. Kolkata's western part towards the Ganges, it seems that the water goes into Ganges. It doesn't. The level of Kolkata is toward the east. So originally the water was supposed to go out from the eastern side. Unfortunately, when we built up the EM bypass, we did not recognize that fact, and EM bypass almost acts seen as a wall, not allowing the water to go out. That's number one. Number two is, because of its topographical situation, every or major part of Kolkata's water has to be pumped out. Now, when you are pumping it out, you are pumping it within a canal. So the canal has to have the capacity to accept that water. Unfortunately, our canals are encroached. Silting has done perhaps in Bidhan Rai's time, so you don't have the space to put out the water. So I'm quite sure that the similar kind of problems also exist in other cities. You mentioned about Gurugram. Now that's a very interesting thing. Gurugram happens to be one of the smart cities. Unfortunately, unfortunately, it's one of the most polluted city. So the smart city, the quote-unquote smartness, doesn't necessarily reflect the way city being looked out, but the city kind of gives its services to its people. So in case of Kolkata, it's just a planning failure, to put the whole thing in perspective. It's part of a topographical issue, the natural issues are there, but the natural issues are being kind of doubled up or even trebled up by the planning failure. There's a gross planning failure across India, and that's also because of the fact that we do a lot of ad hocism when you do the planning. Look at Salt Lake or Rajarhat. When the Rajarhat was planned, the road that was supposed to take the main road, there was some encroachment. The other political leaders went there, and that's because those people said that no, we won't be shifted from here. They were allowed to stay back, and the road was shifted. Now, the planners didn't or couldn't say anything. That was disaster for Rajarhat. The entire Kolkata's groundwater is supposed to be filled up in Rajarhat. That was filled up. So I think it's more of, I would say, 70% planning failure, rest 30%. That's the problem of waterlogging across India. Also, you have to admit, with this climate change and with this all factors coming in, now the probability of rain at a quick
spell is much more. Kolkata had, I think, about 200 millimeter rain in 3 hours. Unbelievable. Some places had more than 300. Absolutely. A few days back in North Bengal, they had 370 millimeter rain in Jalpaiguri over 7-8 hours. So it is happening and it will happen. Now that will make us more responsible. When we know it is going to happen, our planning should be able to combat with that. It doesn't at this point in time. No, but isn't planning supposed to be only on the predictive worst case scenario? These are all out of the way. We have not had this much of rain in, say, decades. So can a city planner or any planner foresee that? Because it's not possible to foresee what will happen which has not happened in the last 50 years. I appreciate that point, but the point is that this planning is not a stagnant process. It's a dynamic process. So when you are seeing what's in store for you, for example, I still remember, I think in 2010 or something, there was a World Bank study for Kolkata saying that if we do not invest adequately in our drainage system immediately, there will be time when part of Kolkata will be drowned for 15 days at a stretch. That was told 2010. What has happened after that? Are we kind of doing enough to accommodate that prediction? We are not. I want to give you a simple example how the planning goes well, even in, I would say, retrofitting plan. Look at Mumbai. Indian Institute of IIT Mumbai, my very good friend Professor Shobimal Ghosh, they prepared a plan which they called hyper-local prediction plan. Now IMD gives you a very broad picture, that's very important. Now they are using supercomputers and all, these are perfect. But the point is, this prediction has its own limitation. It doesn't go beyond a certain value. 115 is the highest value. It has to be. Unless you customize it with the local prediction, that's the way IIT Bombay is doing, where they are using AI, they are using the local inputs, and they predicted extremely well this year's sudden rainfall in Mumbai. That's why the Mumbai Municipal Corporation also acted in a much better way. So I think Mumbai is an example to us, what can be done. So I would rather put my neck out and say the academics, the experts, their opinion has to reflect much more in context with the plan. বাংলায় ফিরি এবার। দেখুন, এটার মানে কি তাহলে ভোট পলিটিক্সই আমাদেরকে, যদিও আমরা এখানে কোনো পার্টির নাম নেব না, কিন্তু ভোট পলিটিক্সই কি মনে হয় যে সমগ্র ভারতবর্ষতেই এইটার জন্য দায়ী? আমি শুধু ভোট পলিটিক্সকে বলবো না, আসলে আমাদের নিজেদের পারসেপশন। এনভায়রনমেন্ট, আমার এক পরিবেশবিদ বন্ধু এক সময় বলতেন যে এনভায়রনমেন্ট হচ্ছে ফোর্থ সাবজেক্ট। আমরা যেমন ফোর্থ সাবজেক্ট ছোটবেলায় পড়তাম, ফোর্থ সাবজেক্টটা না পড়লেও চলে, পাশ করলেই চলে, এটা তাই। সেটা পলিটিশিয়ানদের কাছেও তাই এবং আমাদের সাধারণ মানুষের কাছেও তাই। আপনি দেখুন উত্তরবঙ্গ ভেসে গেল, 3 দিন পর আবার মিরিক, আবার সব জায়গায় মানুষের ঢল নামছে, কেউ ভাবছে না যে আমরা ওখানে কি করছি। সুতরাং আমাদের একটা ইস্যু আছে, কিন্তু পলিটিক্সটা খুব ইম্পর্টেন্ট, কারণ তারা আমাদের জন্য ডিসিশনটা নিচ্ছেন। তাদেরকে আমরা ভোট দিয়ে, যে পার্টিরই হোক, যেখানে যেই থাকুন, তাদেরকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় আসছি, কারণ তারা আমাদের হয়ে সিদ্ধান্ত নিচ্ছেন আমাদের ভবিষ্যতের জন্য। না, এইখানেই আমি ডিসএগ্রিটা করছি, কারণ 5 বছর পরে একটা কালেকটিভ মেজারও আসে, তাই তো? আমি আসছি, সেটা বলুন, আমি আসবো। হ্যাঁ, এবার অসুবিধাটা হচ্ছে কি, যে যেমন আমি আবার জর্জ কার্লিনেই ফিরি, এখানে বলছে ইফ ইউ বিল্ড ইউর হোম নেক্সট টু অ্যান অ্যাক্টিভ ভলক্যানো, ডো নট ওয়ান্ডার ওয়াই ইউ হ্যাভ লাভা ইন ইউর লিভিং রুম। মিরিকের বাড়িগুলো কিংবা আমাদের নদীর বাঁধের উপরেই যেগুলো কংক্রিট বাড়ি, 3 তলা বাড়ি, সেই বাড়ির মধ্যে সিল ঢুকেছে ল্যান্ডস্লাইড থেকে। হ্যাঁ, আমাদের মিডিয়া দেখাচ্ছে সরকার কেন পরিষ্কার করছে না। সরকার কেন করবে? ওটা ইলিগাল জিনিস, ঠিক মতনভাবে করা হয়নি। কে করেছে? কে অনুমতিটা কে দিল করতে? অনুমতি, এইসব জিনিসের অনুমতি খুব একটা বেশি দরকারও পড়ে না। না, আই উড লাইক টু ডিফার। আপনি দেখুন, আমি আপনাকে বলি, মিরিকের কথা আপনি বলছেন তো, মিরিকে হঠাৎ করে একটা এয়ারপোর্ট, ছোট এয়ারপোর্ট বানানোর সিদ্ধান্ত হয়েছিল এক সময়, এবং সেই সিদ্ধান্তটা পরবর্তীকালে আইনি
তার পারমিশন পায়নি, অন্যান্য পারমিশন, লোকাল একটা রিজনমেন্ট হয়, বন্ধ হয়ে যায়। কিন্তু সেটা করতে গিয়ে ওই অঞ্চলে প্রচুর গাছ কেটে সেটা পাশে নদীতে ফেলা হয়, নদীটা ব্লকড হয়, জায়গাটার পুরো অঞ্চলটার একটা ল্যান্ডস্লাইডের প্রবাবিলিটি বেড়ে যায়। আজকে উত্তরবঙ্গে 500টা জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে এই কয়েক ঘন্টার বৃষ্টিতে। এইটাই আমি আপনাকে বলছি, ভোট পলিটিক্সে কেন আসছি, যে এইগুলো যদি না করা হয় তাহলে অপোজিশন যাবে, অপোজিশন গিয়ে বলবে এই দেখো এই সরকার তোমার কোনো উন্নয়ন করছে না। আমাদের উন্নয়নের একটাই ডেফিনেশন হচ্ছে ফ্যাক্টরি বানাতে হবে। জগৎ যে বদলে যাচ্ছে সেটার সম্বন্ধে আমরা খুব কুপমণ্ডুকের মতন আমাদের রাজ্যে আছি, যেখানে আমি রাজ্য না, এটা বলবো সামগ্রিকভাবে, মানে এটা শুধু ভারতবর্ষ নয়, এটা ডেভেলপিং কান্ট্রিজের এটা সমস্যা। অপোজিশন গিয়ে বলবে এই দেখো হচ্ছে না, অপোজিশনকে কাউন্টার করতে পাওয়ারে থাকতে গিয়ে ইরেসপেক্টিভ যেই গভর্নমেন্টে থাকুক তাকে একটা ফ্যাক্টরি বানাতে হবে। সেই ফ্যাক্টরিটা বানাতে গিয়ে গাছ কাটতেই হবে। একটা পাহাড়ের মধ্যে থেকে যদি আমি গাছটা কাটতে থাকি তার মানে আমার সয়েল হালকা বাড়াচ্ছি। এবার এমনিতেই তো দার্জিলিং এর দিকে কালকেই শুনছিলাম, আমি সেটাও জানতাম না যে এই জাপানিজ পাইন যেগুলো লাগানো সেগুলো নাকি সবই আর্টিফিশিয়াল অন্য জায়গা থেকে, ইটস নট ইন্ডিজিনিয়াস টু দার্জিলিং ডিস্ট্রিক্ট। আমরা যে পাইন ফরেস্ট দেখে এত ছবি তুলে চলে আসি, তো সেই জিনিসে যে আমাদের না হলে কিন্তু লোকাল লোকেরাই পরের পর ভোট দেবে না। দেখুন, আই থিঙ্ক ইউ হ্যাভ এ পয়েন্ট, বাট এখানে আমার একটা কথাই বলার, যে এটা এত সিম্পলিস্টিক 1:1 নয় যে আমি কিছু কাজ করলে ভোট পাচ্ছি, কিছু না কাজ করলে ভোট পাচ্ছি না। কি কাজ করছি সেটাও প্রশ্ন। হ্যাঁ, আপনি একটা গণতান্ত্রিকভাবে আপনি এসে ক্ষমতায় এসেছেন, পিপল এক্সপেক্ট সার্টেন সার্ভিসেস ফ্রম ইউ। এবার সেই সার্ভিসটা করার সময় নিশ্চয়ই আপনাকে সার্ভিস দিতে হবে। কেউ আপনাকে বলছে না যে আপনি রাস্তা বানাবেন না, কেউ বলছেন না লাইট দেবেন না, কেউ বলছেন না বাড়ি বানাবেন না, কিন্তু সমস্যাটা কিন্তু ওইখানে বোধহয় নয়। আসলে হচ্ছে কি, একজন বলেছিলেন খুব ইন্টারেস্টিং একটা কথা, যে ইনভেস্টিং এগেনস্ট এনভায়রনমেন্ট গিভস ইউ স্মলার বাট ইমিডিয়েট ডিভিডেন্ড, ইনভেস্টিং for environment gives you a much larger dividend but on a long scale. আপনি যে কথাটা তুললেন, আমাদের পলিটিশিয়ানরা 5 বছর ভাবেন, তাহলে 5 বছরের ডিভিডেন্ড আমায় পেতে হবে। 5 বছরে এখান থেকে সেই ডিভিডেন্ডটা সবসময় লিগাল ডিভিডেন্ড নয়। আপনি যে কথাটা এতক্ষণ বলছেন যে সরকারি পদ্ধতি, সেটা একটা গভর্নেন্স সিস্টেম, তার বাইরে গিয়ে এই যে আপনার আমরা যেটাকে বলি পলিটিক্যাল রেন্ট সিকিং মডেল, লুক অ্যাট দ্য পলিটিক্যাল রেন্ট সিকিং মডেল। অর্থাৎ আমার একটা পলিটিক্যাল ক্লাউড আছে, আমি মিরিকের কেউ একটা হোমরা চোমরা কেউ, আমি কাউকে আপনাকে বললাম, আপনি বললেন যে আমি এখানে কিছু করতে চাই বেআইনি কাজ, আমি করুন, আমি আছি, আপনাকে দেখব। এবার সরকার কোনো পারমিশনও দিল না, সরকার কোনো টাকাও পেল না, আপনি কিছু অল্প টাকা আমায় দিলেন, ইউ স্ট্যান্ড টু গেন, আই স্ট্যান্ড টু গেন। দিস দ্য পলিটিক্যাল রেন্ট সিকিং মডেল। এই পলিটিক্যাল রেন্ট সিকিং মডেল, এই যে নিজের রাজনৈতিক ক্ষমতাকে ভাড়া দেওয়া, দ্যাট ইজ দ্য প্রবলেম। গভর্নেন্স করতে গিয়ে আমি কিছু ভালো কাজ করতে গিয়ে আটকে গেছি, আই ডোন্ট সি দ্যাট। না ওই সেই তাহলেও সেই জিনিসটা করছে কেন কেউ 5 বছর পরে? দেখুন, এটা তো শুধু পশ্চিমবঙ্গের প্রবলেম নয়, উত্তরাখণ্ডেও হচ্ছে, সব জায়গায়। পাহাড় থাকলেই হচ্ছে, কারণ পাহাড়ে বাই ডেফিনেশন ফ্যাক্টরিজ কম হবে, কারণ মানে টোপোগ্রাফিটাই ওরকম। তো সেই জায়গাটাতে বারবার করে পাহাড়ের লোকজনকে বোঝানো যে তোমাদের এখানে ফ্যাক্টরি হচ্ছে না, তোমরা কোনো উন্নয়ন হচ্ছে না, কারা করছে? আপনি দেখুন, আজকে দার্জিলিং শহরে যদি যান না, আমি ঝোড়া কভার করে 6 তলা হোটেল হচ্ছে, যেখানে সেখানে হোমস্টে, শয়ে হাজার হোমস্টে হচ্ছে। এবার আপনি বলেন হোমস্টে দেখে হবে না, হবে। হোমস্টে ইজ এ মেজর সোর্স অফ লাইভলিহুড ইন, কিন্তু হোমস্টে ডেফিনেশন বদলে গেছে। কটা হবে? হোমস্টে ডেফিনেশনটা বদলে গেছে। আজকে হোটেল তার রেগুলেশনসকে অ্যাভয়েড করার জন্য নিজেকে হোমস্টে বলে ডাকছে। হোমস্টে কি ছিল? যে আমার বাড়িতে আমি একটা ঘর। গোপাল কৃষ্ণ গান্ধীকে আবার বলতে শুনেছিলাম যে উন্নয়ন হোক, সেটা উন্নয়ন দাঁড়িয়ে থাকবে কি বসে থাকবে সেই প্রশ্নে আমি ঢুকছি না এখানে। উন্নয়ন হোক, কিন্তু একটা কথাও বলতে হবে, দিস ফার অ্যান্ড নো ফার্দার। এই দিস ফার অ্যান্ড নো ফার্দার যদি পলিটিশিয়ানরা বলতে না পারেন, নিজের প্রশাসন, শুধু পলিটিশিয়ান আমি দোষ দেবো না, অ্যাডমিনিস্ট্রেশনে যারা উঁচু জায়গায় আছে তারা যদি বলতে না পারেন, তারা যদি অন্যরকমভাবে কম্প্রোমাইজড হন, দিস ইজ হোয়াট উই হ্যাভ ইন আওয়ার ফেট। দাদা,
একটা জিনিস আমি জানি না, হয়তো বা উজ্জ্ব থেকে যাচ্ছে কিংবা এড়িয়ে যাচ্ছেন, এর মধ্যে একটা বড় হচ্ছে আমাদের ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, যাদেরকে বোঝাতে হবে পাবলিককে, কারণ অ্যাওয়ারনেস জেনারেশনটা সেখান থেকে হয়। যে সন্ধ্যেবেলা যখন আমি টিভিটা খুলে দেখি, তখন আমার এনভায়রনমেন্টের কি কি প্রবলেম, তার জন্য আমি কমপ্লিটলি এগ্রি করছি। তিনটে পার্টির লোক বসে থাকে, আর একটা বিশেষজ্ঞ বসে থাকে, তিনি জগতের সবকিছুর বিশেষজ্ঞ করে তারা বড় বড় বক্তৃতায় ঝগড়া। হ্যাঁ, কোনো জায়গায় আমি দেখলাম না লোকে ঠান্ডা মাথায় বলবে যে তোমাদেরকে কিন্তু বেশি দিন বাঁচতে গেলে কম খেতে হবে। আপনি সম্ভবত মানে সংবাদ মাধ্যম বা মিডিয়ার দিকে বলছেন, আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। আই এম নট অ্যাট অল ডিনাইং, আই এম কমপ্লিটলি এগ্রিং উইথ ইউ। কিন্তু আমি এই কথাও বলবো যে এটা খুব জেনারেলাইজ বলা যাবে না, কারণ আপনি যদি সারা পৃথিবীর দিকে দেখান, আমাদের ডেভেলপিং কান্ট্রিজ দেখেন, অনেক সাংবাদিকরা তারা নিজেদের মতো করে, অনেক সংবাদ মাধ্যম, সমস্যাটা হচ্ছে সংবাদ মাধ্যম তো সমাজের বাইরে না, তারাও মনে করে পরিবেশটা একটা ফোর্থ সাবজেক্ট। তারা দার্জিলিং এ 40টা লোক মারা গেলে একটা দিনের হয়তো সন্ধ্যাবেলা ঘন্টাখানেক কাটাবে, নট মোর দ্যান দ্যাট। প্রবলেমটা ওই জায়গায়। আর যারা সংবাদ মাধ্যমের মাথায় থাকেন, যারা মালিকানার জায়গায় থাকেন, তাদের কাছে অনেক সময় এটা গুরুত্বপূর্ণ না মনে হয়। আপনারাও জানেন, আমরাও জানি সবাই। সুতরাং দিস ইজ ওয়ার ইট গোজ অন। বাট আমি এখানে কিন্তু দায়িত্বটা ইন্ডিভিজুয়াল সাংবাদিকেরও বেশি। আমি যদি পরিবেশ সাংবাদিকতা করি, আমার যদি কোনো একটা কাগজে দায়িত্ব থাকে, ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু টেল মাই এডিটর দিস ইজ হোয়াটস হ্যাপনিং। অনেক সাংবাদিকও কিন্তু এখন কম্প্রোমাইজ হয়ে যাচ্ছেন, আমি অস্বীকার করবো না, সবাই হচ্ছে না, এটাও একই সঙ্গে বলবো। একটা একটু এবার মানে বন্যা থেকে ছড়ি না ফিরত আসবো, এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু মাইক্রোপ্লাস্টিক এই শব্দটা আজকাল খুব শোনা যাচ্ছে। রাইট, মাইক্রোপ্লাস্টিক জিনিসটা কি যদি একটু সহজ করে বললে, মাইক্রোপ্লাস্টিক হচ্ছে, আপনি যদি আজ প্রথম কথা হচ্ছে প্লাস্টিক প্রায় অমর, প্লাস্টিক মরে না। তো আপনি যখন একটা প্লাস্টিক কোথাও ফেলছেন, সেই প্লাস্টিকটা আস্তে আস্তে ভাঙে, ছোট হলো ছোট হলো ছোট হলো, হতে হতে এমন একটা জায়গায় যায় যখন সেই প্লাস্টিকটা আপনি চোখে দেখতে পাচ্ছেন না। ধরুন একটা আমরা যে জলের বোতল কিনে খাই প্লাস্টিকের, সেই বোতলটা প্রথম নতুন খেলেন, ঠিক আছে, 1 দিন 2 দিন 3 দিন। এইবার যখন অনেক বাড়িতেই আমাদের মধ্যবিত্ত পরিবারে কেউ দুম করে বোতলটা ফেলে দেয় না, রেখে দেয়, জল ভরে রাত্রিরে খায়, এইসব করতে থাকি আমরা। হয় কি, বেশ কিছুদিন যাওয়ার পর, 5-7 দিন 10 দিন যাওয়ার পর ওইখান থেকে গ্রেডিং হয়ে হয়ে ওই ছোট ছোট মানে বিন্দুর মতো তারা জলের সঙ্গে মেশে। এবং এখন দেখা যাচ্ছে এই মাইক্রোপ্লাস্টিক নেই, মানে এটা প্রায় ভগবানের মতো মাইক্রোপ্লাস্টিক পৃথিবীর সব কিছুতে আছে। ভগবান, আই থিঙ্ক আই কল ইট এ গড, সব জায়গায় আছে। আমি কয়েকদিন আগে একটা খবর লিখলাম, আমাদের তাজমহলের সামনে যমুনা নদীতে যে পরিমাণ মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, মাই নিউজ, আই ব্রোক দ্যাট নিউজ। দিল্লিতে একটা স্টাডি হয়েছিল, আই ওয়াজ ইন দিল্লি, আমি লিখেছিলাম, ভাবা যায় না। সুতরাং মাইক্রোপ্লাস্টিক আই থিঙ্ক কমপ্লিটলি ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স যে এটা ডিভাস্টেশন করতে পারে। সুতরাং তবে এটা ঠিক যে এটা অলরেডি বিজ্ঞান এটা একটা অ্যাকনলেজ করেছে, রেকগনাইজ করেছে, এবং আমার মনে হয় যে ইন ডিউ কোর্স অফ টাইম যতক্ষণ না আমরা মানে এটাকে নিয়ে অ্যাড্রেস করা হবে। তবে অ্যাজ অফ নাও মাইক্রোপ্লাস্টিক আমি সবাইকে বলবো যারা শুনছেন যে দয়া করে ওই অন্তত 2টো জিনিস দেখুন, কিছু জিনিস আমাদের হাতে থাকে, কিছু হাতে থাকে না। অন্তত যে জলের বোতলটা আপনার বাড়িতে আছে ওটাকে 1-2 দিনের বেশি ব্যবহার করবেন না, মানে প্লাস্টিকের জলের বোতল। আপনি অন্য কোনো ধরনের, আমি এই যে দেখুন এই একটা জলের বোতল আমি দেখাচ্ছি আপনাদের, এটা ইনফ্যাক্ট গত বছর COP29 বাকুতে ওরা দিয়েছিল, এইটাই আমাদের বোঝানোর জন্য কি বোতল ইউজ করা উচিত। ইউজ দিস, আপনি এটা একবার কিনলেন, এই ধরনের বোতল বহুদিন ব্যবহার করুন, কিন্তু প্লাস্টিকের বোতল বিয়ন্ড দ্য পয়েন্ট করবেন না। আর বাকি যে জায়গায় প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিক মিশছে সেটার তো আমি আপনি দায়িত্ব নিতে পারবো না, সেটা আমাদের স্ট্রাকচার, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সব নিয়ে করতে। আবার ফিরত আসি যে চার্লস ডিকেন্স, আমার এই কোটগুলো করতে খুব ভালো লাগে, খুঁজে খুঁজে বের করি। চ্যারিটি বিগিনস অ্যাট হোম অ্যান্ড জাস্টিস বিগিনস নেক্সট ডোর। তবে প্রথম আমাদের নিজেদের আশেপাশে। এই যে আমরা, হ্যাঁ যেটা আপনি বলছেন, আমাদের রক্তে পাওয়া যাচ্ছে, প্লাসেন্টাতে পাওয়া যাচ্ছে, সদ্যজাত বাচ্চার রক্তে পাওয়া যাচ্ছে, কারণ সে মাতৃদুগ্ধ থেকেও পাচ্ছে সে। হ্যাঁ হ্যাঁ, আসলে জল থেকে হচ্ছে। আসলে মনে রাখবেন এই যে কেন এত জায়গা পাচ্ছেন, জল যেটা আমরা খাই মাতৃদুগ্ধ তৈরি হয় কোথা থেকে, মা যে জল খাচ্ছে তারপরে ফিজিওলজিক্যাল প্রসেসে তার
মায়ের দুধটা তৈরি হয়। তাহলে এই জলটা তো আসল সোর্স, তো জলের মধ্যে যদি মাইক্রোপ্লাস্টিক ঢুকে যায় তাহলে এভরিওয়্যার ইট উইল বি, আটকাতে পারবেন না। তো এইখানেই হচ্ছে প্রশ্নটা আজকাল মডার্ন ওইতে, এবং আমি একেবারে আবার আপনারা রেড়ে করে আসার আগে বলছি, কাজ করা নিয়ে, মাদের কাজ করা নিয়ে আমি কিন্তু কোনো কথা বলছি না, কিন্তু তার উপায়গুলোকে একটু ভেবে দেখতে হবে। আজকাল পাম্প দিয়ে ব্রেস্ট মিল্ক স্টোর করে মারা কাজে যাচ্ছেন, ওরা স্টেরিলাইজ করছে একটা প্লাস্টিক বটলকে, ফোটাচ্ছেন ওনারা প্লাস্টিককে, খুব হাই টেম্পারেচার ওয়াটারের মধ্যে স্টেরিলাইজ করছে। সাধারণ জ্ঞানও বলে যে তার মধ্যে থেকে মাইক্রোপ্লাস্টিক বেরোচ্ছে, কারণ ওই টেম্পারেচারে মাইক্রোপ্লাস্টিক একটু গলবে বই কি, চোখে দেখা যাবে না, ঠিক মাইক্রোপ্লাস্টিক নামেই তো বোঝা যাচ্ছে। তো সেইটা দিয়েও তো খাচ্ছে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এটা অস্বীকার আমি জানি না, মানে এটা আমার পক্ষে খুব কনক্লুসিভলি কোনো রকম বৈজ্ঞানিক তথ্য বাদ দিয়ে বলা মুশকিল, কেননা এই যে স্টেরিলাইজড কন্টেনারে মায়ের যে দুধটা থাকছে সেটা সাপোজ টু বি আ কাইন্ড অফ আ প্লাস্টিক, সব প্লাস্টিক তো খারাপ না, যেখান থেকে হয়তো ওই ডিগ্রেডেশনটা হবে না, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা আছে, এটা না বলার জায়গা নেই, এটা নিয়ে যথেষ্ট বৈজ্ঞানিক ভাবনা চিন্তার অবকাশ আছে, সেটাও বাদ দেওয়া যায়। আপনার সাথে দেখা করার আগে একটু হোমওয়ার্ক করছিলাম, যেগুলো মাইক্রোওয়েভ রেডি প্লাস্টিক যেগুলো, সেগুলো থেকেও কিন্তু মাইক্রোপ্লাস্টিক বেরোয়। হ্যাঁ, অন্যগুলোর থেকে কম বেরোয়। আজকে এই আপনার পিছনে যে, আমার ক্যামেরার পিছনে যে আছে সৌভিক, সে রোজ তার টিফিন নিয়ে আসে, ওই যেগুলো আজকাল ডেলিভারিতে সাদা রঙের কন্টেনারগুলো, সেগুলোই রিউজ করছে। আমি বারবার করে বলি যে বাবা, একটা স্টিলের জিনিস কেন, এই প্লাস্টিকের জিনিসটা বারবার করে রোজ ইউজ করো না। হ্যাঁ, না স্যার ভেঙে যায়, হারিয়ে যায়, অনেক রকম অজুহাত। তো চ্যারিটি ইজ নট বিগিনিং এট হোম। এইখানেই হচ্ছে অসুবিধাটা, আমরা জেনে শুনে নিজেদের শরীরে যখন করছি, আমরা করি। জগতের উপকার। আমার খুব একটা ফেভারিট লাইন আছে, এটা আমি সবাইকেই বলি, অনেককেই বলি, যে সকালবেলা উঠে আগে প্রথম কাজ আয়নায় নিজের দিকে তাকাও। আমার থেকে কেউ ভালো জানে না আমি কতটা ভালো কতটা খারাপ কি কাণ্ড করি, এটা সবাই, মানে প্রত্যেকেই ওই কাজটা সবার আগে দরকার। এবং আমার মনে হয় যদি নিজের চোখের দিকে তাকিয়ে বলা যায় ভাই মোটামুটি এটা করছি, ঠিক আছে, যে মোটামুটি জায়গাটায় আপনার কথা বলি যে আপনি মাইক্রোপ্লাস্টিক জিরো করতে পারবেন না, আপনি এয়ার পলিউশন জিরো করতে পারবেন না। জিরোটা হয়তো আমাদের খুব মানে হলে ভালো হয়, কিন্তু করতে পারবো না। ওই জন্যই বিজ্ঞানে একটা পারমিসিবল রেঞ্জ বলে কথা আছে। তো দ্যাট ভ্যালু হ্যাজ টু গো বিয়ন্ড, or ওই ভ্যালুটা তলায় যেতে হবে। দ্যাট হ্যাজ টু বি সামথিং উই নিড টু লুক এট। এইখানে না, এই পারমিসিবল রেঞ্জ ইজ আ লবি ড্রিভেন থিং। কারণ আমাদের ডায়াবেটিসেই দেখা যাচ্ছে দুম করে বাড়িয়ে দিয়েছে, কারণ মানে কমিয়ে দিয়েছে যাতে ওষুধটা ইউজ করতে, যাতে ওষুধ বেশি ইউজ হয়। তো এই পারমিসিবল বিজ্ঞান হ্যাজ লস্ট ট্রাস্ট। দেখুন, মানে আমি নিজে বিজ্ঞানের ছাত্র হয়েই বলছি। না, আমিও বিজ্ঞানের ছাত্র, কিন্তু আমার দেখুন, এটা মানে এইগুলো না কতগুলো গ্রে এরিয়া আছে। এবার আপনি বলতে পারেন তাহলে কি আমার অপশনটা কি, যতখানি পারবো অ্যাভয়েড করব। না, সেটা তো একটা, যতটা পারবো ইজ এ কোয়ালিটিভ থিং। একটা জিনিস বলি, একটা গল্প আপনার জানি না আপনার সাথে যাবে কিনা, কিন্তু আমার সাথে খুব যাবে। কাঁচের বিয়ার বটল, যেহেতু ক্যাপটা ভিতরটা প্লাস্টিক থাকে, আর বিয়ারের যেহেতু ওই করসিভ নেচার আছে, বিয়ারটাও ইজ মোর হার্মফুল দ্যান ওয়াটার ইন আ প্লাস্টিক বটল। বলছে বিয়ারটা খেয়েই না, কারণ উপরে ক্যাপটা যেটা আছে, ক্যাপটার ভিতরে যে লাইনিংটা, হ্যাঁ, ওইটার থেকে মাইক্রোপ্লাস্টিক পুরো বিয়ারের মধ্যে পড়ছে। না, আমি বলছি দেখুন, অত মাইক্রো লেভেলে আমি যাচ্ছি না মাইক্রোপ্লাস্টিক নিয়ে। মাই পয়েন্ট ইজ যে দেখুন, আপনি যেটা বললেন যে লিমিটের কথা, লিমিট বা লেভেল ইজ কোয়েশ্চেনেবল। আজকে এয়ার পলিউশন নিয়ে WHO যে লিমিটটা গ্লোবালি করে, আমাদের লিমিটটা তার থেকে 10 times মোর অর 8 times মোর রিল্যাক্সড। সো লিমিট হ্যাজ ইজ ওন লিমিটেশন। মাই পয়েন্ট হচ্ছে, একটা কোথাও তো আপনাকে ভাবতে হবে ভাই আমি 10-এর তলায় যাব। এবার 10টাও অ্যাডিকুয়েট কিনা আমি জানি না, কিন্তু 100 থেকে তো 10টা ভালো। সো দিস ইজ আ লো হ্যাঙ্গিং ফ্রুট, যে ভাই আপাতত যে লিমিটটা আছে ওটাকে ধরো, সেবার সেই লিমিটটা ঠিক কিনা পরে দেখবো। তো আই অলওয়েজ বিলিভ ইন লো হ্যাঙ্গিং ফ্রুটস, যেটা মানে লম্বা বিতর্কে না গিয়ে প্রথম যেটা পারি হবো সেটা করি, দেন ইউর সলিউশন যে মোড, গো ফর হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর হ্যান্ড, গো ফর ইউর লো হ্যাঙ্গিং ফ্রুট, দেন ইউ গো ফরওয়ার্ড হোয়াট এভার ইউ ক্যান।
আপনার এনজিওর ওইটা মানে এনজিওর নাম যে এনজিও ওটা আমার আরও ভালো লাগলো, কিন্তু ওইখানে না আপনি যাদের সাথে কাজ করেন তাদের এই শিক্ষাটা একটু অভাব আছে। না হলে এইরকম নাম ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এত বড় নাম দিলে জিনিসটা পপুলার হতেই পারে না। ওরা পপুলার হতে চায়, ওরা তো একটা স্ট্যাটুটরি বডি আছে। দেখুন, ওরা একটা স্ট্যাটুটরি বডি। আপনি ইউনাইটেড নেশনসের কতগুলো স্ট্যাটুটরি বডিজ আছে, যেমন ইউনেপ আছে, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম আছে, ইউনিসেফ আছে, সেরকম ইউনেপ ট্রিপল-সি আছে। সো ইটস এ স্ট্যাটুটরি বডি, ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন ফর ক্লাইমেট চেঞ্জ। তারা যে খুব একটা মানে এরা তো মানে কোনো পাবলিসিটি সিকার নয়, এটা 200টা দেশ মিলে একটা ইউএন বডি। সো দে ডোন্ট কেয়ার যে কেউ কি বলছে, বাট দ্য পয়েন্ট ইজ দে হ্যাভ এ হিউজ রেসপন্সিবিলিটি। সারা পৃথিবীর ক্লাইমেট চেঞ্জ কোন দিকে যাবে, যারা বিভিন্ন পলিটিশিয়ানস আছেন তারা কিভাবে অ্যাক্ট করবেন, আগামী দিনে পৃথিবী কোন দিকে হাঁটবে, এটার একটা দিক নির্দেশ করা উচিত। দেখুন, শোনে না, যতটা শোনা উচিত ততটা শোনে না ডেফিনেটলি, কিন্তু এটা যদি না থাকতে পারে, দিস ইজ আ ভেরি, ইনফ্যাক্ট দিন 15 আগে আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম, এবারে যে COP30 বেলেমে হতে যাচ্ছে তার প্রেসিডেন্টের ইন্টারভিউ নিয়েছিলাম। তো প্রায় 8 ঘন্টার লম্বা ইন্টারভিউ, গ্লোবালি ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্টারভিউ ওনার। তো সেই ইন্টারভিউটা নেওয়ার সময় ওনাকে আমি বলেছিলাম যে দেখুন, আগের যে বাকু ক্লাইমেট কনফারেন্স হলো সেখানে বলা হচ্ছিল $1.3 বিলিয়ন বছরে না দিলে পৃথিবীটাকে আগামী দিনে বাঁচানো কঠিন, মানে এই ক্লাইমেট চেঞ্জের সমস্যার জন্য। কিন্তু আলটিমেটলি ডেভেলপ কান্ট্রিগুলো রাজি হয়েছিল 300 বিলিয়নে। সো ইট ইজ অ্যাবাউট 1/4 অফ হোয়াট ইট রিকোয়ার্ড। তো তখনই বলা হয়েছিল যে এই যে পরের যে কপটা হতে যাচ্ছে ব্রাজিলে, দ্যাট হ্যাজ টু বি আ মেক অর ব্রেক কপ, বা অনেকে বলছিলেন দ্য টার্ন অ্যারাউন্ড কপ। কেননা এখানে যদি গন্ডগোল হয়, আগামী দিনে এন্টায়ার ইউএন প্রসেসটার ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠবে, আদৌ থাকা উচিত কিনা। কারণ আপনি যে প্রশ্নটা তুলছেন, এই প্রশ্নটা আরো অনেকেই তুলছে যে এই মোচ্ছরটার দরকার কি, প্রতি বছর 60-70 হাজার লোককে নিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে লাভ হচ্ছে কি। এর কাউন্টার পয়েন্টটা হচ্ছে এটা যদি না থাকে, জাস্ট থিঙ্ক দ্যাট ইউ রিট্র্যাক্ট দ্যাট সিস্টেম আউট অফ দ্য হোল প্রসেস, কিছু থাকলো না। যে কারণে আজকে ধরুন আমাদের এখন তো আর মানে নামটা পাল্টে গেছে, BNHS হয়ে গেছে, হয়ে গেছে। আইন আছে কি আইন মানা হয়? বহু ক্ষেত্রে মানা হয় না, কিন্তু আইন আছে বলে ইউ নো আ বেঞ্চমার্ক যে কতটা কি হচ্ছে, কতটা আইন ভাঙা হলো, অন্যান্য দেশে কি হচ্ছে, এটা কমপ্লিটলি হাতের বাইরে চলে যাবে। সুতরাং ইউএন প্রসেস হ্যাজ ইজ ওন ইম্পর্টেন্স, বাট দে আর নট ডুইং ইনাফ অ্যাওয়ারনেস। এইটাই আমার কথা না। অ্যাওয়ারনেস উইথ হুম? With common people. At the end of the day, no, I think there is force kora. There's something has to be understood. The UN process has no responsibility per se to promote awareness within the common people. Their role is to promote awareness with the political executives. এখানেই তো কথাটা, যে পলিটিক্যাল লোকেরা যাদেরকে ভয় পায়, ভোটার্স, এই স্ট্রাকচারটা একটু চেঞ্জ হওয়ার দরকার। না, এই স্ট্রাকচারটা তো সেই স্ট্রাকচার নয়। আমার কথাটা হচ্ছে, আজকে আমার গভর্নমেন্ট ফলো করছে কি করছে না সেটা তো আমাকে জানতে হবে, কারণ আলটিমেটলি আমি বাঁচবো না মরবো সেটা নিয়ে একদম তাই। তো সেইটা যদি আমি না জানি, এই ডিমান্ডটা কবে থেকে আসতে হবে, এই ডিমান্ডটা ইটস এ বটম আপ ডিমান্ড। আজকে যখন দিল্লি ওই প্রচন্ড কালো ধোঁয়ায় আটকে গেল, তখন দিল্লির লোক দাবি তুলেছিল বলেই কিন্তু আজকে দিল্লিতে অড ইভেন হাবিজাবি অনুসব হয়েছিল। তো এই ডিমান্ড হ্যাজ টু কাম ফ্রম উইদিন। এখানে আমার মনে হয় যে দ্য ক্লিক দ্যাট উই আর মিসিং, আমরা পরিবেশের সঙ্গে স্বাস্থ্যটাকে অ্যাডিকুয়েটলি যোগ করতে পারছি না। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য হোল পয়েন্ট। আমার মনে হয় এটা হচ্ছে যারা কাজ করেন তাদেরও খানিকটা ব্যর্থতা, কোথাও একটা স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের ব্যর্থতা। আপনি যে মুহূর্তে পরিবেশের সঙ্গে স্বাস্থ্যকে যোগ করবেন, হয়তো আচ্ছা আপনাকে তো কোভিড নিয়ে এত বকবক করতে হয়নি, মানুষ তো মোটামুটি একটাভাবে রেসপন্ড করেছিল। কেন করলো? তা প্রত্যেক দিন খবরের কাগজে বেরোচ্ছিল এত লোক মারা গেছে, তার মানে তার একটা ভয় এসেছিল মনের মধ্যে। আনলেস ইউ ইনকালকেট দ্যাট সেন্স অফ ফিয়ার vis-a-vis এনভায়রনমেন্ট, ডিফিকাল্ট। আচ্ছা, এবার একটু অস্ট্রেলিয়া থেকে প্রশ্ন আনি। গৌতম বসাক ও অস্ট্রেলিয়াতেই সেটেল করেছে, ইংলিশে প্রশ্নটা পাঠিয়েছে, তবে বাংলায় উত্তর দিলেও বাংলা বোঝে মনে হয়। বসাক তো climate change communication in India or almost any issue for that matter
often blames either overpopulation or corruption. What I don't understand is why there is so little conversation about systemic polluters like real estate lobbies, infrastructure giants, and policy negligence. Especially considering that India is not just another developing nation, it is one of the top economies of the world today. I think the question is basically linked to India. হ্যাঁ, ইন্ডিয়ার উপর। ইন্ডিয়ার জন্য আমার মনে হয় না, মানে এই যে প্রিমাইসটা যে এখানে সিস্টেমিক করাপশন নিয়ে কথা হয় না, সেই প্রিমাইসটা সম্পূর্ণ ঠিক না। বলছি করাপশন নিয়েই কথা হয় না, পলিসি নিয়ে কথা হয় না, রিয়েল এস্টেট লবিং নিয়ে কথা হয় না। হ্যাঁ, মানে পলিসি বা লবিং এইগুলো তো কথা হওয়ার দরকার, হয় অ্যাডিকুয়েটলি হয়তো নয়। আসলে এটা বেসিক্যালি বয়েলস ডাউন টু, I think what we already discussed is the planning failure, and planning failure being kind of magnified through the political and administrative inaction linked to corruption. ফলে উনি যেটা কথাটা বলছেন যে প্ল্যানিং নিয়ে কথা হয় না, প্ল্যানিং নিয়ে কেন কথা হয় না, প্ল্যানিংটা কেন ফল্টি, বিকজ অফ দ্য ড্রাইভার্স বিহাইন্ড। সুতরাং আমার মনে হয় যে উনি ডেফিনেটলি হি হ্যাজ ইন্ডিকেটেড সামথিং ভেরি ইম্পর্টেন্ট, বাট এই কথাগুলো না স্ট্যান্ডের অন কথা বললে হবে না, এগুলো সবগুলোকে নিয়েই, মানে ইটস আ হলিস্টিক প্যাকেজ। মানে কথা আপনাকে পলিসি নিয়েও বলতে হবে, করাপশন নিয়েও বলতে হবে, পলিটিক্স নিয়েও বলতে হবে। আপনি যেটা বলছিলেন পুরায় যে আমাদের নিজেদের দিকেও আঙুল তুলতে হবে যে হোয়াট উই আর ডুইং, ইটস আ কারেক্ট। দেখুন, আমি আমার জীবনে কোনো একটা সময় দেশে ফেরার পরে আমাকে কয়েকটা জায়গায় ডাকতো জাজ হিসেবে, সেইগুলো আমি এখন থামিয়ে দিয়েছি কারণ বিরক্ত লাগে। এই যে আমরা সমুদ্রে প্লাস্টিক যদি ফেলি, আমরা এই নিয়ে প্রচুর কথা বলছি, আদার দ্যান তার জড়িয়ে যাচ্ছে, কচ্ছপের গলায় করে মেরে দিচ্ছে, এইরকম জিনিস ছাড়া, পাখি পেটে ঢুকছে, এসব জিনিস ছাড়া আবার মাইক্রোপ্লাস্টিকেই ফিরি। জলের মধ্যে প্লাস্টিক তো মিশছে না জলের, মানে তাহলে আমি আলাদা করে এক জায়গায় নয় থাকলেই আন্ডার ওয়াটার ধাপা, অসুবিধা কি? না দেখুন, এখানে একটা কথা মাথায় রাখতে হবে, যখন আমরা কি আলোচনা হয় আর কি আলোচনা হয় না, মানে আই থিঙ্ক উনি মেনশন করছেন দ্য পাবলিক ডোমেন। তো এই পাবলিক ডোমেনে কোনটা আলোচনা হয় আর কোনটা আলোচনা হয় না, এটা বুঝতে গেলে বুঝতে হবে যে আমাদের দেশের অধিকাংশ মানুষের কাছে প্রায়োরিটিটা কি। অল সেড অ্যান্ড ডান, এখনও প্রায়োরিটি হচ্ছে যে আপনি কি করে সার্ভাইভ করবেন, কীভাবে কি করবেন। এই নোয়ান্সেস, এই ফাইনাল ডিসকাশনস অ্যাবাউট পলিসি অ্যান্ড প্ল্যানিং, এটা আনফর্চুনেটলি মেবি দ্য এডুকেশন হ্যাজ আ রোল টু প্লে ইন দ্যাট। এখনো সেই জায়গায় কিভাবে একটা প্লাস্টিকের বোতল কেন নদীতে ফেলতে পারবো না? না, এটা তো উল্টো কথা আছে। যেমন অজিত ব্যানার্জি, যিনি যাকে আমরা কমিউনিটি বেসড ফরেস্ট ম্যানেজমেন্টের জনক বলি, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, যার জন্য ইন্দিরা গান্ধী গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। অজিত ব্যানার্জি আরাবাড়ি মডেল, বিখ্যাত আরাবাড়ি মডেল। আমরা মজা করে বলি যেমন নকশাল বাড়িতে নকশাল নেই, আরাবাড়িতেও আরাবাড়ির কমিউনিটি ফরেস্ট ম্যানেজমেন্ট নেই। তো উনি তো চায়নার, বহুদিন ধরে চায়নায় ছিলেন, চায়নার এক্সপার্ট ছিলেন। ওনার তো একটা খুব রিভলিউশনারি ভাবনা ছিল, বা সেটা ওখানে হয়েও ছিল, কিন্তু আমরা বলি গাছ কাটবো না, আমরা কতগুলো ফিক্সেশন নিয়ে চলি। এর মানে এই নয় যে আমি গাছ কাটতে বলছি। হোয়াট আই এম ট্রাইং টু সে, ধরো এই ময়দান অঞ্চল, ময়দানে যে গাছগুলো আছে সেই গাছগুলো সব কার্বন নিউট্রাল। সেগুলো যত, আমাদেরও যেমন বয়স বাড়লে নানান সমস্যা হয়, ওই গাছগুলোরও বয়স বেড়ে গেছে। বয়স বাড়ার ফলে ওরা যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে আর যে পরিমাণ অক্সিজেন ছাড়ে, সেটা ব্যালেন্স হয়ে গেছে। দে হ্যাভ বিকাম লার্জলি কার্বন নিউট্রাল। কিন্তু তাদের অন্য রোল আছে, তাদের বড় গাছ, ক্যানোপি, বায়োডাইভার্সিটি সবগুলো আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, উনি ওরা করেছিলেন যে পুরনো গাছগুলো কেটে ওইগুলোকে জলের তলায় ফেলে দিয়েছিলেন। আপনার এর কথা শুনে আমার মনে পড়লো। তার মানে হলো কি, ওই কার্বন স্টকটা জলের তলায় রইল, যদি আমার কখনো দরকার লাগে আমি এটা তুলে ফুয়েল হিসেবে ইউজ করি বা অন্য কিছু হিসেবে ইউজ করতে পারি। তো আমার কথা হচ্ছে যে আমি সবটাই করতে পারি, যদি আমায় দেখতে হবে যে লং টার্ম বিজ্ঞান কোনটাকে অ্যালাউ করছে। লং টার্ম কথাটা খুব অপারেটিভ কথা। আপনি ডিডিটি যখন আবিষ্কার হয়েছিল, আমার এখনও মনে আছে ডিডিটি যখন আবিষ্কার হয়েছিল, আই ওয়াজ রিডিং যে ডিডিটি, যেহেতু আমরা জানি ওটা ওয়ান্ডার ড্রাগ বা ওয়ান্ডার কেমিক্যাল হিসেবে ট্রিটেড হয়েছিল, এবং কিছু সাউথ ইস্ট এশিয়াতে যেখানে প্রচুর ম্যালেরিয়া হতো, আপনার টেবল সল্টের সঙ্গে ডিডিটি মিশিয়ে দেওয়া থাকতো, যে আপনি যখনই খাচ্ছেন টেবল সল্ট দিচ্ছেন, ইউ আর অলসো কনজিউমিং ডিডিটি।
সরি ক্লোরকুইনে, ডিডিটিও আলাদা করেছিল। তাহলে এই যে হলো, পরে এক সময় দেখা গেল ক্লোরকুইনের আর কাজ করছে না ওই দেশটায়, কারণ সবাই রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তার ফলে আপনি যে ডিডিটিকে একসময় ওয়ান্ডার কেমিক্যাল বলেছেন, এখন সেটাকে আপনি ব্যান করে দিচ্ছেন। তার ফলে বিজ্ঞানকে একটু লম্বা ভাবতে হয় যে আমি যে কাজটা করবো সেটা কতদিন চলবে, 20, 30, 40, 50 বছর, তার বিয়ন্ডে কতটাকে পারেন আমি জানি না, কিন্তু রিজনেবল টাইম ভাবতে হবে। হ্যাঁ, কিন্তু ওইটাই রিজনেবল টাইমেই যদি আমি ভাবি, দেখুন আজকে আমাদের পলিসিগুলো না সবসময় ডেফারেন্সের উপরে থাকে, যে সলিউশন কেন্দ্রিক নয়। ওই আবার সেই 5 বছরের গল্প চলে আসে, 5 কিংবা 10 কিংবা 15। রাইট। যে এই যে আমাদের রাস্তা, বৃষ্টি হলে রাস্তা ক্ষয়ে যায়, কারণ একটা করসিভ নেচার আছে রেন ওয়াটারের। আমি যার জন্য এই স্টার্ট আপের জাজ হওয়া বন্ধ করে দিলাম। প্রত্যেকটা জায়গায় মাঝে হিরিক উঠলো যে প্লাস্টিক রিউজ করে রাস্তা বানানো, ক্ষয়ে যাবে। আজকে একটা বড় প্লাস্টিকের ব্যাগকে আমি দেখতে পাচ্ছি, সেটাকে কালকে তুমি বলছো যে মাইক্রোপ্লাস্টিকে সুয়েজ দিয়ে নদীতে গিয়ে সমুদ্রে গিয়ে মিশে যাক, আমি তো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, সেই ঝামেলাটা 25 বছর পরে আমরা আবার অ্যাক্টিভিজম করে আমরা সেই ঝামেলাটা নিয়ে করব। সব জায়গায় এই রিইউজড প্লাস্টিক ফর রোডস ফার্স্ট প্রাইজ পেত। আরো অন্য সমস্যাও আছে, একটা তো মাইক্রোপ্লাস্টিকের ইস্যু হতেই পারে। আমার কথা হচ্ছে আমি ওই মধ্যপন্থায় বিশ্বাসী। আমার কথা হচ্ছে একটা রাস্তা বা 5টা রাস্তায় তুমি প্লাস্টিক ওয়েস্ট দিয়ে বানাও, দেন ইউ ডু আ স্টাডি ফর ফিউ ইয়ার্স, সি হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট, কি হচ্ছে। হঠাৎ করে আমরা কি করি, আমরা রবি শাস্ত্রীর মতো ফার্স্ট গিয়ারে না ফোর্থ গিয়ারে, হয় সব বল ডিফেন্ড করি না সব বল 6 মারি। দ্যাটস দ্য প্রবলেম উইথ আস। আমরা কোনো প্ল্যানিং ওইভাবে করি না। মানে আমি আজকে আমার মনে আছে যখন প্লাস্টিক নিয়ে আলোচনা, তো অনেক নতুন কথা নয়, অনেকদিন ধরেই হচ্ছে। আজ থেকে প্রায় 10 বছর 12 বছর আগে বা আরও বেশি, মানে বাম জমানায় কল্যাণীতে 1 কিলোমিটার বা 2 কিলোমিটার রাস্তায় প্লাস্টিক ওয়েস্ট দিয়ে তৈরি হয়েছিল। অন্যান্য কর্ণাটকেও নানান জায়গায় হয়েছিল। আমাদের কাছে কোনো রিপোর্ট আছে যে ওই 5 বছর বা 10 বছর এই কল্যাণীর রাস্তাটার কি হয়েছে, সেই রাস্তাটা সত্যি কি অন্য রাস্তার থেকে বেশি স্ট্রং আছে কিনা, সেই রাস্তা থেকে মাইক্রোপ্লাস্টিক বেরোচ্ছে কিনা, তার কোনো অন্য ইম্প্যাক্ট হচ্ছে কিনা, উই হ্যাভ নো ক্লু। প্রবলেম হচ্ছে বানিয়ে ফেললাম, দেন নাথিং। তারপর ওইটাই তো আমরা ভোটের জন্য জিনিস বানিয়ে ফেলি, মেনটেন করি না সেগুলোকে, কারণ মেনটেন করলে এটা তো ভোটের জন্য না, আমি বলছি এমনিতেই না, এটা আমাদের ইনহারেন্ট সমস্যা। মানে কারণ বিশেষ করে বাঙালিদের। আই এম কামিং ব্যাক টু দ্য জেনারেল পাবলিক নতুন নতুন জিনিস চায়, রোজ নতুন নতুন জিনিস চায়, সেটা মনিটর করার জন্য ওই জায়গাটাই তো গুরুত্ব দেয় না। ওই যে কথাটা আছে না যে আজকে বাংলা যা ভাবে কাল গোটা দেশ তাই ভাবে। আমি মজা করে একবার টেলিগ্রাফে লেখায় লিখেছিলাম, হ্যাঁ ঠিকই, আজকে বাংলা যে ভাবে গোটা দেশ পরে কালকে সেটা ভাবে। সমস্যাটা হচ্ছে আগামীকালের পরের দিন গোটা দেশ সেটা ইমপ্লিমেন্ট করে ফেলে, আমরা ভাবতেই থাকি। হ্যাঁ, দ্যাটস হোয়াট দ্য প্রবলেম ইজ। এই যে আপনার একটা লেখা পড়ছিলাম যে বার্ড স্ট্রাইক নিয়ে লিখেছিলেন, যে আমাদের মানে এয়ারপোর্টের যে বার্ড স্ট্রাইক বাড়ছে আহমেদাবাদ ওই ডিজাস্টারের পর। হ্যাঁ, কিন্তু এবার আমি ওই দিক দিয়ে যশোর রোডে যাই বলে কটা জায়গায় পাবলিক মানে ডাম্প করে খাবার, এই এয়ারপোর্টের যেই জায়গাটা আছে, যে দেয়ালটা তার পাশেই। এখন যশোর রোড অনেকখানি বিস্তৃত হয়ে গেছে, তাও খাবার ডাম্প করতে অ্যালাউ করার দাম তো ধরুন আপনি আপনার বাড়ির ময়লাটা গিয়ে ফেললেন, তার মানে ওইখানে একটা ময়লা ফেলার আইনি বা বেআইনি ব্যবস্থা করা আছে। আপনি একদম পরিষ্কার জায়গায় গিয়ে ফেলবেন কি? আমি আপনাকে একটা ছোট্ট গল্প বলি। আমি দেশে ফিরেছি 2012-তে। আমার ছেলেকে এই দেশে পড়াবো বলে ক্লাস 1-এ সে ভর্তি হয়েছিল সেন্ট জেভিয়ার্সে। ওইখানে কিন্ডারগার্টেন পড়ে এসছে। এইখানে যদি কাগজ দেখতো না, তুলে পকেটে রাখতো। 2 বছর পরে আমি একটা 5 স্টার, এখনো মনে হচ্ছে 5 স্টারের প্যাকেট দেখলাম, টাক করে ফেলে দিল, রাস্তায় ফেলে দিল। কারণ ওটা কি হলো, বলে ডাস্টবিন কোথায়। এই যে প্রশ্নটা, এরপরে আমার পাড়াতেই একটা মানে মিউনিসিপ্যাল কর্পোরেশন 3টে বিন রেখে গেছে। হ্যাঁ, ওই যে ড্রাই ওয়েস্ট এই মানে সেগ্রিগেশন করে, তার মধ্যে এখন একটা, তারও কাভারটা চুরি করে নিয়েছে।
আমাদের দেশে কংক্রিটের ম্যানহোল কভার চুরি করে নেয়, যেটা নিয়ে কিচ্ছু করার থাকে না মানুষের। এটা দেখুন, শুধু ওর ভিতরে লোহাটা চুরি করবে। আমাদের দেশটার সঙ্গে ইউরোপিয়ান বা আমেরিকান সিস্টেমকে তো আপনি মেলাতে পারবেন না। 140 কোটি মানুষ, এই লেভেলের দারিদ্র, আরবান পভার্টি নিয়ে আমরা কথা বলি, আরবান পভার্টি তো সেটা আছে। এবং আমি আপনার ছেলের সঙ্গে একদম একমত। মানে আপনি যদি আমার গাড়িতে ওঠেন, দেখবেন আমার গাড়ির সামনের যে ফ্ল্যাপটা আছে, ফ্ল্যাপে এত প্লাস্টিক রয়েছে। মানে হয়তো কোনো কারণে আমি এত কথাবার্তা বলি রাস্তাঘাটে, এত কথাবার্তা খবরের কাগজ বলি, আমি তো ফেলতে পারি না হাত বাড়িয়ে, আটকে যাই কোথাও, ওইখানে রেখে দিই। কেন রেখে দিই? বিকজ আমি গোটা রাস্তায় কোনো বিন খুঁজে পাই না। এবং আমি এটা এবং রাখা হয়, চুরি হয়ে যায়। রাখাটাও কি অ্যাডিকুয়েটলি হয়? মানে আমাকে আমি বলছি আপনাকে, মেয়র বা কমিশনার কাউকে আমি বলেছিলাম একবার যে আর একটা বিন, এটা তো হ্যাজ বিন শহর হয়ে গেল, একটা বিন করুন, লাগান না, বিনগুলো লাগাতে কি অসুবিধা? বলেন আরে বিন চুরি হয়ে যায়। আমার বললেন, আমি বলছি তো, আমি বললাম বেশ হয়। আমি বিনটা নিয়ে তো লোকে ব্যাংকের লকারে রাখবে না, বিনটা তো ময়লা ফেলার জন্য নিচ্ছে কেউ একটা। না দাদা, আমি আপনাকে বলছি কি করবে বিনটা নিয়ে? বিনের কভারটা কেন চুরি করেছে জানেন? ওর উপরে বসে চান করে। আমি বলছি সাধারণ মানুষ যদি আজকে কটা বিন চুরি করবে? আপনার এত টাকা ইনভেস্ট হচ্ছে, আপনি সারা শহরকে যদি আমি ধরে নিই এভরি 20 মিটারে একটা বিন লাগাবো, এবং কর্পোরেট আজকে রয়েছে, CSR রয়েছে, ইউ ক্যান ডু দ্যাট। এবং আজকে ধরুন এর অনেক ইনোভেটিভ মডেল হয়। আজকে প্রত্যেকটা ক্লাবকে রাজ্য সরকার দুর্গাপুজোর জন্য 1,10,000 টাকা করেছে। তার ভালো মন্দ অন্য ইস্যু, আমি তার মধ্যে ঢুকছি না, অনেক ভালো দিকও আছে, অন্য দিকও আছে, সবটাই আছে। মাই পয়েন্ট ইজ ডিফারেন্ট। ওয়াই কান্ট উই পুশ? যেহেতু আমি পুজো কমিটিগুলোর সঙ্গে কাজ করি, আমরা গ্রিন পুজো অ্যাওয়ার্ড করছি 18 বছর ধরে, উইচ ইজ অলমোস্ট আ মডেল ইন দ্য কান্ট্রি নাও। আমি বলছি কেন পুজোর ক্লাবগুলোকে বলা যাবে ভাই তুমি তোমার কমান্ড এরিয়ার বিনগুলোকে একটু দেখো? দিস ক্যান ইজিলি বি ডান। দিস আর লো হ্যাঙ্গিং ফ্রুটস। প্রবলেমটা হচ্ছে ওই লিঙ্কেজটা আমরা কোথাও করি না। এবং আমার কথা হচ্ছে যে সামান্য 50 টাকা 100 টাকার বিন যদি একটা গরিব লোক চুরি করে, ও আরেকটা বসিয়ে দেয়। আমাদের দেশে সব কিছু ওই 100% পারফেকশনে হবে না। যেখানে আমাদের দেশে আমাদের নেতা নেত্রীরা হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশ চলে যাবে, আর একটা বস্তির লোক যদি একটা বিন চুরি করে, লেট হিম ডু দ্যাট। গরিবরাই শুধু করে না, গরিবরা করে, তাই তো বলছি আমি বলছি যে তো বাঙালি চুরি করে না বলছে। আপনি বিন চুরির যদি কথা বলেন, আমি বিনের চুরি বলছি, হয় ড্রাগ এডিক্টরা করে, নয় ওই যারা রাস্তায় থাকে কোনোভাবে বিনটা দিয়ে কিছু করে। আমার কথা হচ্ছে বিন লাগান না আগে, তারপর কটা চুরি যায় দেখুন না। লাগায় মাঝে মাঝে অল্প, মানে আমি বলবো অ্যাডমিসমেন্টলি কম, বারবার ফেল করে ইনিশিয়েটিভ। না, আমি এইটা এগ্রি করি না। বিন ভাই আরো লাগাও, লেট পুট বিন ইন দ্য সিটি। রাহুল গাঙ্গুলি আমাদেরই প্রজন্মের, না আমাদেরই মানে নতুন প্রজন্মের একজন, MSc করেছে মনে হয়, লিখেছে সাধারণ মানুষের, কোথায়? কলকাতার। সাধারণ মানুষের আচরণগত পরিবর্তন, ব্র্যাকেটে লিখেছে যেমন প্লাস্টিক ব্যবহার, জ্বালানি খরচ, বৃক্ষরোপণ কিভাবে পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে। আর সুনিতা রায়, উনি চাইল্ড ওয়েলফেয়ার অফিসার মালদার, উনি ভয়েসে পাঠিয়েছেন, আমি চালিয়ে দিচ্ছি। নমস্কার, আমি সুনিতা রায়, CWO। আপনার কাছে আমার একটা প্রশ্ন, সাধারণ মানুষ কিভাবে পরিবেশ রক্ষায় ভূমিকা নিতে পারে? ভবিষ্যতে যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে পৃথিবীর অবস্থা কি হতে পারে? প্রায় দুটো একই প্রশ্ন। এর জন্যই একসাথে। হ্যাঁ, দেখুন, সাধারণ মানুষ পরিবেশ রক্ষার কাজটা তো সাধারণ অসাধারণ না, সব মানুষকেই করতে হবে। আমাকেও করতে হবে, আপনাকেও করতে হবে। কিন্তু ওই আমার দুটো জিনিস মনে হয়। একটাই, পরিবেশ রক্ষার সঙ্গে কোথাও একটা মার্কেটকে জুড়তে হবে কোনো না কোনোভাবে, এবং পরিবেশ রক্ষার সঙ্গে কোনো না কোনোভাবে স্বাস্থ্যকে জুড়তে হবে। এই দুটো দিক, দুটো এক্সট্রিম আপনাকে জুড়তে হবে। আপনি তা যদি জুড়তে না পারেন, জাস্ট মানে ওই তার ওই 5 জুনের বক্তৃতার মতো হবে, গিয়ে 4টে লোক বক্তৃতা করবে, আজকে পরিবেশ রক্ষা করুন। ওই একদিনে, আমরা তো খুব সিম্বলিজমে বিশ্বাস করি, একদিন বাঘ দিন, একদিন সিংহ দিন, একদিন বাবা দিন, একদিন মা দিন, তো উইল কন্টিনিউ ডু দ্যাট। কিন্তু আমাদের যদি সাস্টেইন ওয়েতে করতে হয়, তাহলে একটা কোনো মার্কেট মেকানিজম। আমি আপনাকে ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। এই প্লাস্টিকের কথাতেই বারবার ঘুরে ঘুরে আসছে, প্লাস্টিকের কথাতেই বলি। আজকে ধরুন আমার আপনার বাড়িতে যে রেসিডেন্সিয়াল ওয়েস্ট তৈরি হয়, তার মধ্যে একটা বড় অংশ প্লাস্টিক হয়, নানান কারণে হয়, অন্যান্য ধরনেরও ওয়েস্ট হয়।
আজকে যদি একটা মার্কেট মেকানিজম থাকে যে আপনার আজকে 100 দিনের কাজ করে শহরের আমাদের বিভিন্ন ওয়ার্ডের লোকরা, আপনি ছোট্ট একটা করুন, একটা 100 দিনের কাজে 4-5 জনকে দায়িত্ব দিন, তারা এসে আপনার বাড়ি থেকে প্লাস্টিকটা নিয়ে যাবে, আপনাকে একটা খুব মিনিমাল অ্যামাউন্ট হলো একটা মিনিমাম অ্যামাউন্ট আপনাকে দেবে। আপনি দেখুন আজকে গাড়ির যে আপনার ব্যাটারি সেটা রাস্তায় পড়ে থাকতে দেখেন না, কিন্তু কেন দেখেন না? কারণ আপনি গাড়ির ব্যাটারিটা ফেরত দিলে নতুন ব্যাটারি কেনার সময় আপনি একটা 10-20% একটা ডিসকাউন্ট পান। আপনি দেখবেন রাস্তায় অনেক কিছুর মধ্যে কিন্তু দেখবেন ওই কোল্ড ড্রিঙ্কসের বটল খুব একটা পড়ে নেই। কেন পড়ে নেই না, কোল্ড ড্রিঙ্কস কোম্পানি তারা এই র্যাক পিকারদের সঙ্গে একটা কন্ট্রাক্ট করেছে, ভাই তুমি আমায় 100টা দাও, আমি তোমাকে এই পয়সাটা দেবো। তো দেয়ার হ্যাজ টু বি আ ফিসকাল মডেল, যে আমি পরিবেশ রক্ষা করতে গেলেও তার সঙ্গে আমি এটা ওই মানে আগেকার দিনে বিপ্লবী আমি কিছু না করে আমি আমার মতো করে দেশকে রক্ষা করতাম, ওই মানসিকতা দিয়ে চলবে না। একটা হচ্ছে এইটা, 1। 2 নম্বর যেটা বললাম স্বাস্থ্যের সঙ্গে যোগটা, ওটা খুব প্রোনাউন্সড ওয়েতে অ্যাগ্রেসিভলি আমাদেরকে বলতে হবে, বারবার বলতে হবে যে তুমি ভাই স্বাস্থ্যটাকে রক্ষা করতে গেলে তোমায় এই কাজটা করতে হবে। মাইক্রোপ্লাস্টিক খেলে ভাই তোমার ক্যান্সার হবে, ভাই খেও না। সো আনলেস দ্যাট কামস ইন টু ইউর মাইন্ড, এবং আপনার যেরকম করে মাইক্রোপ্লাস্টিক আপনার ব্লাডে ঢুকেছে সেরকম করে মাইক্রোপ্লাস্টিক ব্যবহার করা যায় না, এটা আপনার মনের ব্রেনের মধ্যে ঢোকে তবেই করতে পারবেন। সুতরাং যারা পরিবেশ নিয়ে, প্রথম কথা একটা আমি দুজনের সঙ্গেই একমত যে আমাদের একটা সেন্স অফ, মানে আমি বলবো সেন্স অফ বিলঙ্গিং থাকা দরকার, যে আমি আমার শহরটাকে রক্ষা করব, আমি আমার ঘরটাকে রক্ষা করব। আমি জার্মানিতে একটা আমার অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। জার্মানিতে মানে এই গল্পটা শুনেছিলাম যার কাছে, তার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে এক ভদ্রলোক তিনি আরেকজনের সঙ্গে জার্মানির কোনো একটা স্টেশনে দেখা করবেন, তার গেছেন, তিনি খুবই পাংচুয়াল। জার্মানিতে তো আমরা সবাই জানি একেবারে টাইম মেপে কাজ চলে। তো সেখানে গিয়ে উনি অপেক্ষা করছেন, সেই ভদ্রলোক আসছেন না। উনি সাংঘাতিক মানে উনি ট্রেন থেকে নেবে, ওনার সাথে দেখা করবেন, প্ল্যাটফর্মে ওয়েট করছেন। সাংঘাতিক উনি টেন্সড হয়ে গেছেন যে কী ব্যাপার হলো, ভাবছেন কিছু ভালো মন্দ হয়ে গেছে কিনা। তারপর এলেন প্রায় আধ ঘন্টা 40 মিনিট পরে। কী হয়েছে বললাম, খুব সরি, প্রফিউজলি ক্ষমা চাইলেন। তাও বললেন, আমি যেতে যেতে দেখলাম যে আমার যে ট্রেনে যেখানে বসে আছি সিটের একটা জায়গা ছিঁড়ে গেছে। সো আই মেড ইট এ পয়েন্ট যে আমি আধ ঘন্টা যাওয়ার সময় ওটাকে ঠিক করলাম, করে রিটার্ন ট্রেনে ফিরলাম। এখন এই লেভেল অফ মানে ওনারশিপ টু ইয়োর কান্ট্রি ওর সিটি আমাদের কাছে এখনও হবে না, কারণ আমাদের পপুলেশন অনেক বেশি, আমাদের এডুকেশন কম, আমাদের আন্ডারস্ট্যান্ডিং অ্যাওয়ারনেস এখনও কম। আমাদের কাছে করতে গেলে আপনাকে একটু ওই চাপিয়ে দিতে হবে। আপনি মেট্রো স্টেশনে এখনও ময়লা ফেলেন না, কেন ফেলেন না? ফেললে আপনি সিসিটিভিতে ধরা পড়লে আপনাকে কিছু করা হবে। একদিকে আপনাকে চাপ দিতে হবে, একদিকে বাজার যোগ করতে হবে, একদিকে আপনার সঙ্গে স্বাস্থ্যকে যোগ করতে হবে। আমার কাছে মনে হয় দিস মে বি দ্য স্টার্টিং পয়েন্ট। দেখুন, বলছেন আমি শুনছি, হ্যাঁ, কিন্তু কয়েকটা জায়গায় আমার এটা আবার ডিফারেন্স মনে হচ্ছে। কারণ যে প্লাস্টিকগুলো তুলে কোল্ড ড্রিঙ্কসের ওরা নিচ্ছে, সেটা কিন্তু ওরা রিউজ করছে আবার বটল করার জন্য। কমপ্লিটলি আমি কিন্তু ওই ওদের রিইউজের মেকানিজমটাকে জাস্টিফাই করছি না, আমি ওটাকে আমি জাস্টিফাই করছি। সার্কুলার ইকোনমি একটা ইকোনমি আছে। আমি একটা কাস্টমারের সাথে কাজ করতাম যারা রিফারবিশড ইলেকট্রনিক গুডস বিক্রি করতো। তো আমি একটা কর্পোরেট, কলকাতা বড় কর্পোরেটের সাথে আমি গিয়ে বললাম যে তোমরা কেন তোমাদের, ওটা সেলস ফোর্সকে দেয় ফোন, তো তুমি রিফারবিশড ফোন কেন দাও না? কারণ সেলস ফোর্সে তো বলার কিছু নেই, রাইট? তো অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছ, তার জায়গায় রিফারবিশড দামি ফোন দাও। বললো না, আমরা তো রিফারবিশড জিনিসগুলো আমরা অ্যালাউ করি না, কারণ আমাদের ফার্নেসে আমরা রিফারবিশড প্লাস্টিকগুলো অ্যাজ ফিউয়েল ইউজ করি। আমি কিন্তু তাহলে প্লাস্টিক পোড়াও? বলছে হ্যাঁ। তাহলে তো বিরাট পলিউশনের একটা ওই কিভাবে ট্রিট করো? বলে না, সেরকম ট্রিটমেন্ট আমরা তো অনেক উপরে, চিমনিটাকে উপরে, হ্যাঁ চিমনিটা উপরে তোলা, কিন্তু দিনের শেষে আবার এখন আমাদের ওজোন লেয়ার আবার করে ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু তখন যখনকার কথা বলছি তখনও ওজোন লেয়ার ডিপ্লিশন নিয়ে বিরাট কথাবার্তা হচ্ছিল। কিন্তু এটা খুব ইন্টারেস্টিং, কেন ওজোন লেয়ার ঠিক হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের অন্যটা হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং একটা পলিটিক্যাল গল্প, আমি আসি। হ্যাঁ, এটাতে আসছি। আমার এটা প্রশ্নতেই আছে। তো দিনের শেষে কি এটাই যে আজকে আমাদের মতন দেশে
গৌতম বসাকি আরেকটা প্রশ্ন করেছে যে অনেস্টলি ডু ইউ থিঙ্ক রুরাল ইন্ডিয়া, পুয়ার ইন্ডিয়া or the under-educated majority really care about plastic change in the way policy makers and urban elites talk about it? Do the elite India think about plastic? মানে let take rural India out of it for the time being. মানে আজকে প্লাস্টিকের যে সমস্যাটা সেটা প্রিডমিনেন্টলি আপনি টক্সিক লিঙ্কের স্টাডি দেখুন, এটা বেসিক্যালি প্রিডমিনেন্টলি আরবান ইস্যু। আপনি কলকাতা দেখুন, মুম্বাই দেখুন, দিল্লি দেখুন। রুরাল ইন্ডিয়াতেও যে প্লাস্টিক ইউজ হয় না হয়, ক্লাইমেট চেঞ্জ বলেছে, ও ক্লাইমেট চেঞ্জের কন্টেক্সট না, ক্লাইমেট চেঞ্জের দে আর দ্য রেসিপিয়েন্ট অফ ইট। হাউ মাচ দে কন্ট্রিবিউট টু দ্য ক্লাইমেট চেঞ্জ। আজকে সুন্দরবন পৃথিবীর অন্যতম ক্লাইমেট হটস্পট। আজকে সুন্দরবনে ঝড়ের পরিমাণ পৃথিবীর যে কোনো জায়গার থেকে অনেক অনেক বেশি, 26% বেড়েছে গত বেশ কিছু দশকের মধ্যে। সুন্দরবনের জলের স্তর বৃদ্ধি ভারতবর্ষে 1 নম্বর। সুন্দরবন ইজ ওয়ান অফ দ্য ক্লাইমেট হটস্পট ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু সুন্দরবনে কয়েক বছর আগে অবধিও প্রপার ইলেকট্রিসিটি ছিল না। তো ডু দে কন্ট্রিবিউট টু দিস? দে ডোন্ট, বাট দে আর দ্য সাফারার্স। দ্য কন্ট্রিবিউটার্স আর আস। আমরা যারা আরবান ইন্ডিয়ায় আছি, পেরি আরবান ইন্ডিয়ায় আছি, উই কন্ট্রিবিউট। তো উই নিড টু টেক আ কল যে হাউ উই গো অ্যাবাউট ইট। গ্রামীণ বাংলাকে, গ্রামীণ ভারতকে ক্লাইমেট চেঞ্জ নিয়ে এই মুহূর্তে জ্ঞান দিয়ে প্রয়োজন নেই। আগে আমরা আমাদের নিজের দায়িত্বটা পালন করি, দেন উইল ডু দ্যাট। এটা আমার একটা, এই প্রশ্নটা পাওয়ার পরে আমার একটা মজার গল্প মনে পড়েছিল। হেলসিঙ্কি টাইমস থেকে একজন এসেছিলেন আমার সাথে কথা বলতে, জানি না কেন আমার সাথে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলছিল। বলছিল এত আন্ডার এডুকেটেড, ওরা আনএডুকেটেডই বলছিল, রুরাল ইন্ডিয়া তারা কি বুঝছে, তোমরা কি বুঝছো? মানে তোমাদের কেন মনে হয় যে জগতের সব প্রবলেম একটা আনএডুকেটেড রুরালের মধ্যেই সূত্রপাত তাদের? কারণ তুমি আজকে যে ঠান্ডা দেশে থাকো সেই জায়গাটাকে কি ঠিক মতো ইউজ করছো? তো ভদ্রমহিলা মানে স্পোর্টিংলি বলতে হবে, উনি সেটা লিখেও ছিলেন। আমি রুরাল ইন্ডিয়ার প্র্যাকটিসেস দেখো, সবগুলো খুব সাস্টেনেবল প্র্যাকটিস, যা আমাদের পুরনো যে জিনিস। আসলে রুরাল ইন্ডিয়াতে ওদের যেটা ইস্যুটা হচ্ছে, ওরা রুরাল ইন্ডিয়াতে যেটা বলে আমাদের যে এগ্রিকালচারাল মোডটা, সেই এগ্রিকালচারাল মোডটাতে প্রচুর মিথেন তৈরি হয়। মানে প্রচুর আপনার লাইফ স্টক যেটা আমরা ইউজ করি, মোষ, গরু, সেখান থেকে তাদের প্রচুর মিথেন তৈরি হয়। ওটা হচ্ছে ওদের পয়েন্ট অফ। এবং ওরা যেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যে এই যেভাবে আমরা এগ্রিকালচারটা করি সেই প্যাটার্নটা পুরো পাল্টে ফেলো। দেখুন, ক্লাইমেট চেঞ্জকে কমব্যাট করার দুটো রাস্তা, একটা অ্যাডাপ্টেশন, একটা মিটিগেশন। আমাদের মতো দেশের পক্ষে মিটিগেশন ক্যানট বি আ প্রায়োরিটি, ইটস এক্সট্রিমলি কস্ট ইন্টেন্সিভ প্রসেস। আমাদের অ্যাডাপ্টেশনে যেতে হবে। ফলে আমাদের আজকে ভারতবর্ষ একটা এগ্রিকালচার ডিপেন্ডেন্ট দেশ। আপনি যদি আজকে আমায় বলেন ভাই তুমি পুরো এগ্রিকালচার প্যাটার্নটা পাল্টে ফেলে এইভাবে না করে এইভাবে করো, এই ক্রপের বদলে এই ক্রপ করো, ইটস নট পসিবল। তোমরা কি করছো? এই যে আপনি একটু কথা বলছিলেন না যে কার্বন, আপনি এর কথা বললেন, ওই ওজন হোলের কথা বলছিলেন আপনি। ওজন হোল ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল, ইনফ্যাক্ট আমার লেখাও আছে, ওজন হোল যেটা খুব সাকসেসফুল পৃথিবী ওজন হোলটাকে কাউন্টার করার জন্য এখন অনেকটাই সেটা করে এসছে। কিন্তু ক্লাইমেট চেঞ্জের অন্য বিষয়গুলোতে নয়। কেন বলুন তো? কেন ওজন হোলটা অস্ট্রেলিয়া, ইউএস তথাকথিত বড় বড় দেশগুলোকে এফেক্ট করছিল। সো দে টুক দ্য কল। তো কোয়াইট ক্লিয়ার, আপনার বাড়িতে হয়েছে, আপনি ভাই করে ফেললেন ওজন হোলটা, এবার আপনার জলটা বাড়ছে, আমার বাড়িতে আপনি ইউ আর নট ইন্টারেস্টেড। কিন্তু আজকে এটা পৃথিবীকে বুঝতে হবে, এবং তারা বুঝতে পারছে যে ক্লাইমেট চেঞ্জ এবং তার রিলেটেড ডিজাস্টার is not going to limit it within the third world country or the developing country. আজকে বস্টনের মতো একটা শহর, যাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট ক্যাপিটাল বলা হয় পৃথিবীর, এত ভালো সেট আপ। আমার মনে আছে গত বছর খানেক বা বছর দুয়েক আগে, বেশ কয়েকটি বছর আগে, বস্টনে এমন একটা ঝড় আসছিল যে গোটা বস্টন থেকে লোকে পালিয়ে যাচ্ছিল, মাইলের পর মাইল গাড়ির লাইন, কেন পালাতে পারছে না, ওইরকম অবস্থায় আটকে আছে। তাহলে ওরাও বুঝতে পারছে। এবং আমেরিকা এখন, আমার কাছে যে ফিগার, এটা জার্মান ওয়াচ বলে একটা অর্গানাইজেশন তারা স্টাডি করে, তাতে দেখা যাচ্ছে যে গ্লোবাল যেসব দেশগুলো ক্লাইমেট চেঞ্জের কারণে সবচেয়ে বেশি ফাইন্যান্সিয়ালি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে একেবারে ওপরের দিকে রয়েছে আমেরিকা। এবং আমেরিকার মানুষ সেটা বুঝতে পারছেন। সুতরাং আমি এই কথা বলবো না যে আমাদের গ্রামের লোকের কোনো দায়িত্ব নেই, তাদের করা উচিত না, উচিত। তো সব কিছুরই একটা ধাপ আছে, এখনই নয়, আগে
মানে এই আরবান এলিট নিয়েই তো আমার বিরাট ওই হয় যে বৃক্ষরোপণ চলছে, হ্যাঁ, যেন মনে হচ্ছে বৃক্ষরোপণ এসির মতন কাজ করবে, গরম একটু মানে গ্রীষ্মকাল মানেই হচ্ছে গাছপত ইউক্যালিপটাস গাছ পুঁতে দিচ্ছে, মানে জানেই না কোন কোন গাছ পুঁততে হবে, কেন পুঁততে হবে, কোথায় পুঁততে হবে, এইসব কিছুই না, শুধু ছবি তুলবে। এবার সেই একই জায়গায় প্রত্যেক বছর গাছ পুঁতে যাচ্ছে, গাছগুলোই আগের বছর যে পুঁতেছি সেগুলো কোথায় গেল জানার কোনো দরকার নেই। এগুলো তো শো অফ হচ্ছে না। আবারও বলছি, গাছ পোতার দরকার, কিন্তু গাছ পোতার পরে যেটা বলছিলাম, গাছ পোতার পরে কি ওই গাছটা বাঁচবে কি করে, কি আমরা কোনো তার কোনো প্রোটোকল আমার কাছে আছে? আমি কি কোনো স্ট্রাকচার তৈরি করে যে এই গাছটার দায়িত্ব এর কাছে দেবো? উই হ্যাভেন্ট। সুচেতা সিনহা এ একদম সাবজেক্টেরই পড়াশোনা করছে। Hello, sir. I'm Sucheta Sinha, NIT Jalandhar student. Actually, I'm doing my master's in technology in renewable energy there. So my question is to you, in your view, which renewable energy technology holds the greatest potential for the India's future energy security? I didn't get it. কি বললো exactly? Which renewable energy has the Future. greatest potential? I think it's quite obvious that in India, if you look at the government policy, it will be extremely aptly clear that solar energy is the option out here. Now, we also call hydropower a kind of a renewable, but this is also having its own criticism. And I personally think that what are the way the disasters are happening and the way hydropower units are being, I would say, mal exploited. They are supposed to be the run of the river model. So the water comes to the river, the turbine goes, the water goes down, and the power is prepared. That is the model. But what exactly happens is that, as because the power demand in our grid is in the evening, so they keep the entire water stagnant for the large part of the day, and the beyond the barrage is a bone dry. So the river goes up for a toss, and the entire thing, and when it opens up, it's devastation. So solar is the option, definitely. Wind is also an option to basically the coastal areas, but I don't think that we have progressed on wind to an extent. There are a lot of issues on nuclear. I think it's better to be careful rather than go for it. Globally also, I think people are taking steps very carefully about the nuclear. But I think the solar, and India has, we can criticize the government on various issues, on climate issues. I'm not going to other things, but I think one part where we have to really give credit to the Indian government, the way they have aggressively pursuing the solar. We have a very, very strong target globally. Our recent, what do we call our commitment, global commitment is also pretty high. We played a very key role with France about setting up the International Solar Association. So I think yes, India, but with a rider that now in India the solar is mainly confined to some of the, I would say, the Western countries like Maharashtra, and also southern countries like Andhra Pradesh, Karnataka, Gujarat. Not that much into the eastern and northeast countries, because the logic is that the sunshine period is less. But I don't buy that logic, because if you go to the Germany, despite their very small and limited sunshine period, you will find in Stuttgart all the rooftops are with solar. Why can't we do it even in the eastern and northeast countries? So I think it's a bit of a policy issue. We need to kind of horizontalize our solar program, but yes, solar is the one we should go for. এটাতে আমার কিছু আছে যে কি করব, সোলারে ইলেকট্রিক কার, তার ঝামেলা, লিথিয়াম ব্যাটারিজ, কিভাবে আবার সেই টাইমিং, অনেক মাইনিং এইসব চলে আসছে, ইথানল, তার সাথে ডিফরেস্টেশন যুক্ত হয়ে গেল, কারণ আমাদের প্রচুর কর্ন নাহলে সুগার কেন ফার্মিং এর জন্য কাটতে হবে, হাইড্রো ইলেকট্রিক ড্যাম বেস ফ্লাডস, গ্রিন হাইড্রোজেনের প্রচুর খরচ, সোলারের এই প্যানেলগুলোর ডিসপোজাল আমরা জানি না কিভাবে করব, রাইট, প্লাস্টিকের আবার এয়ার পলিউশন থ্রু কম্বাসশন রিউজ নিয়ে, তো কি করব?
দেখুন, জীবনে কোনো কিছুই সাইড এফেক্ট ছাড়া হয় না। আপনি যাই করুন সবেরই সাইড এফেক্ট আছে। আপনি ওষুধ খাচ্ছেন, আপনি যাই করছেন তার সবেরই কিছু না কিছু সাইড এফেক্ট আছে। আমাদের কাজ হচ্ছে একটু দেখা যে কতটা সেটা মিনিমাইজ করতে পারি। মানে ওই 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 ইকোনমিক্সের স্টুডেন্ট, মানে ওই ওই গিভেন ওই ইকোনমিক যে মডেলটা, দ্য ট্রেড অফ, মানে আমি কতটা পাচ্ছি কতটা যাচ্ছে, দ্যাট হ্যাজ টু বি অ্যাসেসড। আজকে যদি আমি সোলারে করি, সোলারের যে মডেলগুলো রয়েছে বা সোলারের যে ইউনিটগুলো রয়েছে সেগুলো ডিসপোজ করার সময় ইস্যু আছে, তাহলে দ্য সায়েন্স হ্যাজ টু কাম আপ উইথ এ সলিউশন হাউ ইউ গো অ্যাবাউট ইট। তো তার ফলে আমি সোলারটাকে বন্ধ করে দিলাম, তাহলে সোলার বন্ধ করলে আমি এখন কী করবো? আমার থার্মাল পাওয়ার করতে হবে, আমার কয়লা পোড়াতে হবে। তাহলে কয়লা পোড়ালে আমার এক্ষুনি সমস্যাটা বাড়ছে। সোলার ব্যবহার করলে আমাকে আমি একটা বাইং টাইম পাচ্ছি 5 বছর, 10 বছর, 20 বছর। এখন তো সোলার প্যানেলের 20-25 বছর তার লঞ্জিভিটি পিরিয়ড। সো আই থিঙ্ক ইয়েস, আই ডু এগ্রি উইথ ইউ যে সবগুলোরই একটা প্রোজও আছে এবং কনসও আছে, কিন্তু আমাদের ট্রেড অফটা ভাবতে হবে যে আমাদের ট্রেড অফটা কী। ট্রেড অফে যদি হিসেব করি, এবং আজকেই খবর আছে, আজকেই আমার কাছে একটু আগে ইনফরমেশনটা এলো যে এই প্রথম টোটাল সোলার পাওয়ার, ইনস্টল সোলার পাওয়ার টোটাল আপনার থার্মাল পাওয়ারের ওপরে চলে গেছে আজ থেকে কিছু বছর আগে সোলার পাওয়ারের দাম ছিল 14 টাকা আর থার্মাল পাওয়ারের 2 টাকা 10। এখন সোলার পাওয়ারের দাম কম, থার্মাল পাওয়ারের বেশি। সো দ্য ট্রানজিশন হ্যাজ হ্যাপেন্ড। ওই আপনাকে একটু কথা বলছিলাম মার্কেটের কথা, বাজারের কথা। কি করে এই ট্রানজিশনটা হলো? এটা শুধু আবেগ দিয়ে হয়নি, এটা শুধু স্লোগান দিয়ে হয়নি, বিকজ উই কুড সিলেক্টিভলি মার্কেটটাকে লিঙ্ক করতে পেরেছিলাম। তো ফলে আমার মনে হয় যে এই যে আপনি যেটা বললেন সবগুলোরই সমস্যা আছে, কিন্তু এই সমস্যাগুলোকে দেখতে হবে যে কোনটার ক্ষেত্রে আমরা মিনিমাইজ করতে পারি, কোনটাকে আমরা ম্যানেজ করতে পারি এবং কতটা মিনিমাইজ। কিছু সমস্যা থাকবেই, আপনি জিরো করতে পারবেন না, কিন্তু অ্যাজ ফার অ্যাজ পসিবল। প্রাচী দত্ত ও আসাম থেকেই আপনাকে জিজ্ঞাসা করেছে, হোয়াট অ্যাডভাইস উড ইউ লাইক টু গিভ টু দ্য নেক্সট জেনারেশন অফ ক্লাইমেট অ্যাক্টিভিস্ট? I think a very favorite question to me. আমি এখানে অ্যাডভাইস বলবো না, অ্যাডভাইস ইজ আ ভেরি স্ট্রং ওয়ার্ড। আমি বলতে পারি পরামর্শ, মাই সাজেশন। সেটা হচ্ছে মানে আমি সুন্দরলাল বহুগুণাজি, আমরা সবাই জানি চিপকো আন্দোলনের যার হাত ধরে হয়েছিল বা যিনি মেজর রোল প্লে করেছিলেন। এটার উত্তর যদি ইংলিশে দেন, কারণ আসামে যাই না, বাংলা বুঝে কিনা। ফাইন। So what I'm trying to say is that I remind actually Sundarlal Bahugunaji, who is the father figure of Chipko movement, who was one of the pioneer politician who left politics to work for society and climate change. And I don't know whether you know him or not, he was actually a Bengali. He was a Bengali. His forefathers went from Bengal to Uttar Pradesh and they treated a Raja, and then the Raja gave them a Jaigirdar. The name of the Jaigirdar was Bahuguna. So he became a Bahuguna. He was actually a Banerjee. So he actually told me, he came to Kolkata, I brought him about 10-15 years back. So what he told me, I asked him, Bahugunaji, that see, when you did the whole movement on environment, you walked hundreds of kilometers from Kohima to the entire Himalayas and forced the then Prime Minister Indira Gandhi to kind of counter the policy on tree cutting. So nobody thought about climate change at that point of time. Nobody thought about environment at that point of time. How could you manage to take hold of so many people, thousands of people with you? Ekhon, at this point of time, we are facing it a challenge to bring 50 people in like environment movement. How could you do that so many years back? He said one thing, Janto, I really do not know how we could do that, but the reason is that we walked from brain to heart to hand. Our decisions from brain filtered through heart and then came to a hand and then we acted. Unfortunately, in now people work with brain and hand, heart is not there. So I think that's very important. The climate activist of the future should have brain, heart and hand together, driven by evidence. Only emotion will take you to a point, but will not take you to the point where you want to be. So I think emotion has to be there, dedication has to be there. As a journalist, I still prefer going to a field when there's something happening, go there, see there and report, rather than
the remote mobile reporting. We really of that school of understanding that we have to go to the field. That gives you a different kind of perspective. But the point is, as an activist, you have to be evidence driven, but your heart, brain and hand has to be linked. I mean, I'd just like to add a sense organ before that, two sense organs actually, eyes and ears, because when we are talking of the next generation, at first comes studying, which we take for granted. That's why maybe he never told about eyes and ears, but here, since WhatsApp University and social media is so popular that we tend to get knowledge from them, and which are 99% wrong. So I don't know the percentage, but a significant percentage is wrong. So let's start with equipping ourselves with the right details, with the right data, and then jump into the thing. Let's not make it a fashion or a fad that I have to be a climate activist. And I think also, see, social media has a advantage as well. So, for example, if you, without being relying on WhatsApp University, if you go to say X, go to the Grok or Gemini, and you find out, and there is a process called deep dive. You have the linkages. Go to the linkages, read it, and see that what exactly is happening. So you have to read. The problem with the again, if I say that this generation, then again this generational difference will come up. I have seen so many brilliant new generation guys, and I have seen very ordinary new generation guys. So it happens in all the generation. No, even in our academically brilliant people, I sometimes get surprised that they do not check the source and they just quote things nowadays. So my point is that this dedication and some kind of environment is an issue where you need a lot of dedication and also that mindset that I will work for it. But that mindset will take you to a point. Then you need an evidence. You need to link with you, as I said, brain, your heart and your hand, and you are there. And these are, and also let me tell you that this is a generation of climate change. Climate change is happening, so it also increasing a lot of opportunities for climate change linked livelihood and professions. He's an economist. So a lot of economists are now in the climate change era. A lot of geographers are there. A lot of literature. So climate change is an extremely horizontal issue. So a lot of, I would say, employment opportunities are also coming up. So let's make best use of it. Let's make best use of it. What's the problem? I don't see any problem there. শেষ যে টপিকটা আমি রেখেছি সেটাতে মানে এটা রেখেছি কারণ যারা শুনবে পুরোটা তারা যাতে শোনে, নাহলে আপনাদের হয়তো ভালো লাগবে না, কারণ আপনাদের প্রফেশন নিয়ে কথা বলবো। তো আমি কয়েকটা ওই যে এভিডেন্স বললেন, এভিডেন্স দিচ্ছি। October 10th, Times of India লিখলো কলকাতা হ্যাজ ইমার্জড অ্যাজ দ্য থার্ড ক্লিনেস্ট among 17 IGP cities, Indo-Gangetic Plain cities. Siliguri is number 2 in terms of the presence of PM 2.5, so which is a, by the way, air pollutant, which is very harmful. Most toxic air pollutant. এটা একটা দারুণ খবর। ইন্ডিয়ান এক্সপ্রেস সেই দিনই লিখলো top 10 most polluted cities in the world 2025, Delhi's AQI rises ahead of the Diwali, joins Kolkata among global worst. কাকে বিশ্বাস করব? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কাকে বিশ্বাস করব? আপনাকে দুজনকেই বিশ্বাস করতে হবে উইথ আ পিঞ্চ অফ সল্ট। আই ওন্ট সে দ্যাট আপনি কাউকে ব্লাইন্ডলি বিশ্বাস করবেন। সি এখানে টাইমস অফ ইন্ডিয়া হয়তো আমিও হয়তো কি লিখেছি আমার মনে নেই, হোয়াট এভার সামথিং হ্যাজ রিটেন, এখানে যারা লিখছেন তারা একটা নিউজ সোর্সের উপর বেস করে লিখছেন। চ্যালেঞ্জটা আমি অন্য জায়গায় আপনাকে বলছি। আমি একটা নিউজ ইনপুট পেয়েছি দিল্লি থেকে হোক বা কোনো একটা অর্গানাইজেশনের কাছ থেকে হোক, সে বলেছে যে কলকাতা সেকেন্ড, সে বলেছে শিলিগুড়ি 10th, হোয়াট এভার ইট ইজ, ওটা লিখে দিয়েছি আমি। আবার ইন্ডিয়ান এক্সপ্রেস যেটা লিখেছে সেটা কোনো নিউজ সোর্স থেকে, হয়তো সেটা দেখবেন একটা গ্লোবাল রিপোর্ট। সেই গ্লোবাল রিপোর্টে হয়তো আমার যেটা শুনে মনে হচ্ছে এটা বোধহয় গ্লোবাল ক্যাপিটালসগুলো নিয়ে কথা বলছে, মানে এটা নট দ্য এমনি সিটি, এটা গ্লোবাল ক্যাপিটালগুলো নিয়ে বলছে, হোয়াট এভার ইট ইজ। মোস্ট পলিউটেড সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড বলছে তো হয়েছে। এইবার
আমার মনে আছে এখন গত বছর খানেক দুয়েক আগে আমি লিখেছিলাম কলকাতা ইজ দ্য সেকেন্ড মোস্ট পলিউটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড, এবং সেই নিয়ে সারা রাজ্যে হইচই পড়ে গেছিল। মন্ত্রী শান্তি পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান, ভয়ঙ্কর অবস্থা। আদারওয়াইজ তারা খুব বন্ধু মানুষ আমার, সেই আমাকে কাউন্টার করার জন্য একটা মিটিং ডাকতে হয়েছিল, অনেক কাণ্ড হয়েছিল। তো পয়েন্ট হচ্ছে কে কোনটা দেখছেন, কোন রিপোর্টটা পাচ্ছে। হ্যাঁ, চ্যালেঞ্জটা কোথায় জানেন তো, সাংবাদিক হিসেবে আমার কাছে দুটো রিপোর্ট আসলে আমাকে ওই দুটো লিঙ্ক, আসলে সাংবাদিক তো ক্লার্ক নন। আমার সাংবাদিকতা নিয়ে একটা কথাই বলা, আমরা ক্লার্ক নই। আপনি একটা খবর দিয়েছেন, আমি লিখে দিলাম, তো আমি তো ক্লার্কের কাজ করলাম। মাই জব ইজ টু জয়েন দ্য ডটস। আর উই এবল টু জয়েন দ্য ডটস অর নট? দ্যাটস দ্য বিগ কোয়েশ্চন। উই আর নট টু এ লার্জ এক্সটেন্ট। তো আমি বলবো এই যে খবরটা আপনি দেখছেন, ও একটা ইন্ডিপেন্ডেন্ট নিউজ সোর্স পেয়েছে, লিখেছে, ইন্ডিয়ান এক্সপ্রেস পেয়েছে, লিখেছে। আই এম নট ক্রিটিসাইজিং, দে আর অল আওয়ার কলিগস। উল্টো বলি, হ্যাঁ, মার্চ 18 এই বছর খুব ভাইরাল হয়েছিল এটা। আপনি এটা বললেন, সেটা এই বছরেও আবার টেলিগ্রাফ বের করেছে, কলকাতা হ্যাজ সেকেন্ড ওয়ার্স্ট এয়ার অ্যামং ইন্ডিয়াস মেট্রোস। এটা আমারই লেখা, এটা আমারই সম্ভবত আমার লেখা। হ্যাঁ, ইন্ডিয়ান এক্সপ্রেস মে 17, 2 মাসের মধ্যে লিখছে, হাউ কলকাতা ইমপ্রুভড ইটস এয়ার কোয়ালিটি উইদিন 6 years। মানে যখন আমি লিখছি যে কলকাতা এয়ার পলিউশনের নাম্বার 2, তার মানে আমি বোধহয় একটা মেট্রো সিটিজ আছে, দেখুন সম্ভব মেট্রো সিটিজ। এবার মেট্রো সিটিজে কলকাতা হ্যাজ অলওয়েজ বিন নাম্বার 2। দিল্লি ওয়াজ নাম্বার 1 অর ইজ নাম্বার 1, কলকাতা 2, মুম্বাই 3। এই মুম্বাই কিন্তু উঠে আসছে, মুম্বাই আগে অনেক বেশি লেস পলিউটেড ছিল, মুম্বাই উঠে আসছে অনেকটা। আর চেন্নাই, ব্যাঙ্গালোর তারা অনেক তলায়, হায়দ্রাবাদও, সাউথ ইন্ডিয়ান সিটিজগুলো তলায়। সুতরাং আমি সেকেন্ড লিখেছি, স্টেটমেন্ট অফ ফ্যাক্ট ইজ দ্যাট। আবার এটাও ঘটনা যে কলকাতা হ্যাজ ইমপ্রুভড আ লট ইন দ্য লাস্ট 6 months, নাথিং রং উইথ দ্যাট, অ্যাবসলিউটলি রাইট। কিন্তু পয়েন্ট হচ্ছে আমার পার্সপেক্টিভ, লাস্ট 6 years বলছে, হ্যাঁ 6 years করে দিয়েছে। না কমপ্লিট, আই ডু এগ্রি উইথ দ্য ডেটা, এই ডেটা আছে। কিন্তু পয়েন্ট হচ্ছে আমি আমার কপির পেকটা কি, আমাকে যখন এটা একটু বুঝতে হবে সাংবাদিকদের কাজটা। আপনাকে যখন এডিটোরিয়াল মিটিংয়ে বসা হয়, এডিটর বললো তুমি কি, তোমার স্টোরিটা কি আছে। আমি তো এয়ার পলিউশন নিয়ে গরুর রচনা লিখতে বসিনি, আমাকে 400-450 ওয়ার্ডের মধ্যে একটা লেখা লিখতে হবে, তার একটা ফোকাস থাকবে, তার একটা পেগ লাইন থাকবে, তার শুরু থাকবে। আমি বলতে পারি না একই সঙ্গে আমি আমার এডিটরকে বলি যে কলকাতা হচ্ছে সেকেন্ড মোস্ট পলিউটেড মেট্রো, আর কলকাতা 6 বছরে খুব ইমপ্রুভ করেছে। বলে ভাই দরজা খোলা আছে, লিফটে ধরো, তলায় নেমে যাও। তো উই হ্যাভ টু হ্যাভ ভেরি টার্গেটেড স্টোরি। এইবার আপনি রিডার, আপনাকেও কিন্তু দায়িত্ব আপনার উপর বর্তায়। আপনি দুটো স্টোরি পড়ে ইউ প্রিপেয়ার ওপিনিয়ন, ইউ লুক অ্যাট ইউর। আমি ক্লোজ করব একটা জিনিস দিয়ে, সেটা আসছি। আমি আরেকটা বলি, উইথ দ্য সিটি হ্যাভিং মিনিমাম রোড স্পেস and the surge in private vehicles, it will be impossible to move in Calcutta to move in Calcutta within a few years unless we actively promote climate friendly public transport like trams and waterways. Telegraph April 2 লিখেছে। এটা কি হলো, এই নবমীর দিন আমাকে একজন নিমন্ত্রণ করেছিল, লাঞ্চে গিয়েছিলাম। সেখানে আজকাল খুব হয় না, এই একটা ন্যারেটিভ চলে যে একটা পার্টিকুলার কমিউনিটি এত গ্রো করছে, কলকাতাকে একদম নিয়ে নেবে হাইজ্যাক করে। তা আমি শুধু বলেছিলাম, গত 10 বছর ধরে তো শুনছি, একটা ডেডলাইন দেবে, মানে আমাকে তৈরি হতে হবে কবে, ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স, গল্পটাকে একটু কোয়ান্টিফাই করো। এটা থেকেও আমার সেটাই মনে হচ্ছে যে কলকাতাতে কবে হাঁটতে পারবো না। হ্যাঁ, যে আমাকে ট্রাম আর ওয়াটারওয়ে দরকার পড়বে। দেখুন, ট্রাম কলকাতার অত্যন্ত জরুরি, এবং ট্রাম তুলে দেওয়ার যে সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার পলিসি নিয়েছে, সেটাকে আমি যথেষ্ট ক্রিটিসাইজ করি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। পলিউশনের দিক দিয়ে না, মানে হ্যাঁ পলিউশনের দিক থেকে না, শুধু পলিউশনের দিক থেকে, ট্রান্সপোর্টেশনের দিক থেকে, কম রাস্তা না আমি বলছি ট্রান্সপোর্ট, ওইটাই তো মজাটা। একটা কম রাস্তাতেই আমরা ট্রাম চলার কথা। মানে আজকে গ্লোবালি যদি আপনি ট্রাম চলার মডেলটা দেখেন, একটা ট্রাম যে পরিমাণ লোককে নিয়ে যায়, যদি এটা এফেক্টিভ হয়, আপনি ম্যানহাটনে যান, ম্যানহাটনে দেয়ার আর রোডস যেখানে শুধু ট্রাম চলে। তার কি ট্রাম একটা জায়গাতে অনেক লোককে নিয়ে যেতে পারে, মানে অনেক। আমাদের এখানে ট্রামটা নিয়ে এত ক্রিটিসিজম কেন? ট্রামটা চলেই না, রাস্তায় ভেঙে পড়ে থাকে, ওভারহেড ছেঁড়া পড়ে থাকে, স্লো মুভিং। এটা সেই রামকৃষ্ণদেবের মতো যে মূর্তির হাত ভেঙে গেলে মূর্তিটাকে ফেলে দাও, হাতটাকে না সারিয়ে। আসলে ট্রামটা না চলার পিছনে একটা ভেস্টেড বড় লবি কাজ করে। আপনি বাস যখন নিয়ে করছেন, বাসে আপনি ক্যানিবালিজম করতে পারেন, এখানকার টায়ারগুলো ওখানে লাগালেন, ওটা বিক্রি করে দিলেন। দেয়ার আর ওয়েজ অফ গেটিং মানি আউট অফ ইট।
ট্রামটা বেচারি এমন একটা বস্তু, ট্রাম কাউকে বেচাও যায় না, কাকে আপনি ট্রাম বেচবেন? সুতরাং ট্রাম এবং ট্রামের যে প্রায় কলকাতায় 16টা যে বড় বড় ডিপো আছে, সেই ডিপোগুলোর যে রিয়েল এস্টেট ভ্যালু খুব হাই। নানান ধরনের ইকোনমিক, সোশ্যাল, পলিটিক্যাল ফ্যাক্টর কাজ করে, সেটা অন্য পার্ট। কিন্তু আপনি যে পয়েন্টটা রেস করলেন যে কলকাতায় হাঁটা যাবে না, আমি তো বলবো হ্যাঁ, কলকাতাটা ছোট শহর, কলকাতা একটা অ্যাবাউট 200 স্কোয়ার কিলোমিটারের শহর, এখানে রোড স্পেস আনপ্ল্যান্ড সিটি, চান্স ডিরেক্টেড এলিয়ট বলে গেছিলেন আপনি, আমার মনে পড়লো সেই লাইনটা। এবং তার সঙ্গে কলকাতাতে মাত্র আগে 6% ছিল, বেড়ে গেলে 8-9%, 7-8% মতো আপনার ওপেন স্পেস অ্যান্ড রোডস আছে। দিস ইজ অ্যাবিসমালি লো ইন কনটেক্সট টু এনি গ্লোবাল বেঞ্চমার্ক। কিন্তু অল সেড অ্যান্ড ডান, আমি বলবো কলকাতার ট্রাফিক ইজ মাচ বেটার কম্পেয়ার টু দিল্লি ট্রাফিক, মুম্বাই ট্রাফিক। সুতরাং এটা যদি কলকাতা যদি আমার হাঁটতে না পারি, তাহলে আমি দিল্লিতে জায়গা হয়তো অনেকটা আছে, বাট ট্রাফিক ইজ কমপ্লিটলি স্ট্যাগনেন্ট। আপনি পিক আওয়ার্সে দিল্লি যান, বম্বে, কাম টু পুনা, ফ্রম পুনা থেকে মুম্বাই আসুন, কি অবস্থা? I don't buy this, কিন্তু এগেন somebody has done this study, এবং তার আবার স্যাম্পল সাইজ কি, তার কি মাথায় রেখে করেছে, কে করেছে, all the sectors have to be পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে যখন কথা হচ্ছে, এই সুযোগই দিয়ে দিই, এটা আপনার জন্য এনেছি। থ্যাংক ইউ। এটা একটা কলকাতার পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে একটা ডকুমেন্টেশনের মতো নিয়ে একটা বই লিখেছি, যেটা ওই টলি নালা কাটা থেকে একদম স্ন্যাপি ইলেকট্রিক ভেহিকলের টলি নালা কিন্তু আবার লোক এখন আদিগঙ্গা বলতে চায় না। মানে ইনফ্যাক্ট ভেরি ইন্টারেস্টিংলি আমি একটা লেখা লিখেছিলাম যে পৃথিবীতে একমাত্র উদাহরণ এই আমাদের পশ্চিমবঙ্গে হয়তো, যেখানে দেশের যে ন্যাশনাল রিভার গঙ্গা, সেটা 3 কিলোমিটার হাইজ্যাক হয়ে গেছে। গড়িয়া থেকে আপনার বারুইপুর ওই অঞ্চলটা অবধি 3 কিলোমিটার আদিগঙ্গা ভর্তি হয়ে গেছে। সেখানে ব্যক্তিগতভাবে আপনি করের গঙ্গা, ঘোষের গঙ্গা, বোসের গঙ্গা তৈরি করেছেন, আপনার ফ্যামিলির মহিলারা এতে চান করতে পারে। এর উদাহরণ কোথাও নেই পৃথিবীতে। তো ওই আমার লেখাটার উপর বেস করে পরবর্তীকালে মামলা মোকদ্দমায় হয়, আর এটা আমার কাজে লাগবে, কেননা আমি কলকাতার ক্লাইমেট অ্যাকশন প্ল্যান তৈরির সঙ্গে যুক্ত। সো উই আর অল লুকিং অন ভেরিয়াস কাইন্ড অফ পার্সপেক্টিভ, সো আই হোপ ইট উইল বি ভেরি ইউজফুল ফর দ্যাট। থ্যাংক ইউ। একদম বুলাক কাট থেকে সবকিছু আছে কলকাতায়, যেমন ভাবে প্রোগ্রেস করেছে পুরোটাই ওয়ান্ডারফুল। এবার আবার ফিরি, 3rd November 2024 মিন্ট লিখলো, দিল্লি AQI jumps from 327 to 507 in just 12 hours দিওয়ালিতে। মুম্বাই কলকাতা also records poor air quality post দিওয়ালি। রাইট। 3rd November 2024 টাইমস অফ ইন্ডিয়া লিখছে, পোস্ট দিওয়ালি কলকাতা among 20 cleanest cities on Indo-Gangetic Plate। Again, same thing, যেটা we keep on repeating, মানে কে কোন ডেটা ইউজ করছে। আমরা তো দেখুন, আমরা তো আপনি আপনি পরেরটা কে লিখেছে বললেন? টাইমস। আগেরটা কে লিখেছে বললেন? মিন্ট। এখন আমি জানি না, মানে আমার কথা হচ্ছে ওই জায়গাটাই তো আমাদের কানেক্টিং দ্য ডটটা মিস করছি। মানে আমি যদি কলকাতাকে কভার করি, তাহলে গতকাল কালী পুজো হয়েছে, আজকের যে সিচুয়েশনের কিছু ডেটা আমার কাছে আসছে, কিন্তু তার সঙ্গে গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে সেটাও তো আমাকে লিঙ্ক করতে হবে কোথাও। ইফ আই ডোন্ট ডু দ্যাট, I'm afraid that I'm not doing the right job. অসুবিধাটা হচ্ছে যে, যেটা আমি আপনাকে তখন সেট আপ যখন হচ্ছিল তখন বলছিলাম, আমরা তো এইসব বুঝি না কানেক্টিং দ্য ডটস। আমরা নর্মাল লোক, খবরের কাগজ পড়ি, ম্যাক্সিমাম লোক পড়েই না, এখন পড়ে না। তো আমরা দেখছি একজন নিন্দা করছে, একজন প্রচুর। ঠিক। আরো যদিও আপনি পরিবেশের কথা বলছেন, আমি নাম করছি না, আপনি আজকে টেলিভিশন চ্যানেল যদি দেখেন, আমার সাংবাদিক বন্ধু বলছিল যে আগে আমরা বলতাম আজ থেকে 20 বছর আগে যে দূরদর্শন ও তো সরকারি চ্যানেল, যা সরকারি ভার্সন পাবে। বলছি যে দূরদর্শনটাই ভালো, তো খবরটা থাকে। এখন আজকে সন্দেশখালিতে মারামারি হয়েছে বা অন্য কোনো জায়গায় যেটা হয়েছে, আপনি চ্যানেল খোলার আগেই জানেন যে ওই চ্যানেল কি বলবে, আপনি খোলার আগেই জানেন যে বি চ্যানেল কি বলবে, আপনি জানেন সি চ্যানেল কি বলবে, ইউ অলরেডি নো। এবং দ্য মোমেন্ট দ্য নিউজ বিকামস প্রেডিক্টিভ, দ্য নিউজ আর ডেড। এক্স্যাক্টলি। তো মোটামুটি শেষের দিকেই এসছি। কয়েকটা আপনাকে যেটা প্রশ্ন করেছে সেটা হচ্ছে, এখনো পর্যন্ত যেই প্রজেক্টে আপনি ইনভলভড হয়েছেন তার মধ্যে কোনটা আপনার সবচেয়ে চ্যালেঞ্জিং, মানে কোনটা সবচেয়ে এনজয় করেছেন? করেছি বলবো না, আমি করছি, মানে কিপ অন ওয়ার্কিং। তো আমি পাস্ট টেন্সে যাবো না। আই থিঙ্ক দেয়ার আর সেভারাল প্রজেক্টস।
তার মধ্যে আমি সুন্দরবন নিয়ে যখন কাজ আরম্ভ করি 2009 সালের সম্ভবত 23শে মে আয়লা হলো। পরের দিন আমায় আমার প্রফেশনাল কারণে, সাংবাদিকতার কারণে সুন্দরবন যেতে হয়। গিয়ে দেখি যে আমরা একটা বোটে করে যাচ্ছি, চতুর্দিকে জল, গ্রাম, নদী সব একাকার। তার মধ্যে এরকম মহিলারা এবং বাচ্চারা তারা গলা অবধি জলের মধ্যে বসে জল জল করে চিৎকার করছেন, মানে খাবার জল নেই। এবং এই আমাদের মতো আরও অনেক ভেসেল থেকে এরকম বটল, তারা কিন্তু মাইক্রোপ্লাস্টিকের তখন ভাবিনি, কারণ জলই নেই, এরকম করে ছুঁড়ছে। এবং ওরা ওই একটা জলের বোতল যখন পড়ছে, 5 জন ঝাঁপিয়ে পড়ছে, যেমন জঙ্গলে 5টা অ্যানিমাল একটা কোনো খাবারের উপরে কেউ একটা পাচ্ছে। তো সেটা থেকে আমার এত শকিং লাগলো। ওখান থেকে আমি তৎকালীন আমাদের এনভায়রনমেন্ট সেক্রেটারিকে ফোন করলাম এবং আরও কয়েকজনকে ফোন করলাম। অ্যান্ড দেন দ্যাট স্টার্টস টু কাইন্ড অফ মেক কানেক্ট উইথ সুন্দরবন। তার আগে আমি সুন্দরবন ছোটোবেলায় গিয়েছিলাম। আমার বড় মামা গোসাবার ওসি ছিলেন, একবার উনি আমাদের বেড়াতে নিয়ে গেছিলেন। আমার খুব ছোটোবেলার স্মৃতি মনে আছে, দূর থেকে বোধহয় ডট ডটের মতো কিছু হরিণ দেখেছিলাম, এইটা আমার মনে আছে, নাথিং এলস। কিন্তু এই 2009 সালের ওই 23-24 তারিখে যখন আমি সুন্দরবন গেলাম, এই 2009 থেকে 2025 আজ অবধি সম্ভবত আমি মাসে 1বার বা 2বার করে সুন্দরবন যাই। অনেকে মজা করে বলে যে আপনি জমি জায়গা কিনে ফেলুন, থাকার জায়গা হবে। তো যাই হোক, এবার এই সুন্দরবনে আমার 2009-এর পর, যখন 2009-এর কোপেনহেগেন আমার প্রথম ক্লাইমেট কনফারেন্স আমি বলেছিলাম আপনাকে বোধহয়, বা 2010-এ ওই সময়টায় কানকুন বা মেক্সিকো কোথাও একটা, আমার মনে হলো যে সুন্দরবনটা দুটো দেশের মধ্যে স্প্লিট করে আছে, ভারত এবং বাংলাদেশ। তো আনলেস দুটো দেশ যদি একসঙ্গে কথা না বলে সুন্দরবন নিয়ে, এবং সুন্দরবন গ্লোবাল বেঞ্চমার্কে প্রচণ্ড বিপন্ন, কিন্তু লোকে আফ্রিকার কথা বলে, লোকে নেপালের কথা বলে, লোকে মলদ্বীপের কথা বলে, লোকে সুন্দরবনের কথা বলে না। কেন বলে না? বিকজ ইট ইজ বিং স্প্লিট বিটুইন 2 কান্ট্রিজ। তো হোয়াট আই কুড ডু, সেটা বোধহয় আমার খানিকটা মানে আমি বলবো যে খানিকটা পিচ চাপড়ানো, নিজের পিচ চাপড়ানোর মতো। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইনস্ট্যান্স অফ বোথ দ্য কান্ট্রিজ, 2 দেশের 2 মন্ত্রী কলকাতার ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডকে আমি বলি যে আপনারা হলটা দিন। আর আপনারা সবাই নাম জানেন তুষার কান্তিলাল, তুষারবাবু মাস্টারমশাই সুন্দরবনের। তুষারবাবু বলি এরকমটা করতে হবে। ওটা কী করতে চাও হে? আমি যে একটা কমিটি করতে হবে। তুষারবাবু তার প্রেসিডেন্ট হন, আমি তার সেক্রেটারি হই। বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যম থাকে, এখানকার সংবাদ মাধ্যম 2 জায়গায়, এটা খিচুড়ি, বাট ইট টেস্টফুল খিচুড়ি। তো সেই খিচুড়িটা দিয়ে আমরা প্রসেসটা শুরু করে দিই, অ্যান্ড দ্যাট ইজ রোলস অন। তারপর পশ্চিমবঙ্গে 2011 সালে ক্ষমতার পট পরিবর্তন হয়, নতুন সরকার ক্ষমতায় আসেন, তাদের সাথে কথা বলি, সিএমওর সাথে কথা বলি। 2014 সালে আমি 2 দেশের যারা পলিটিশিয়ান, মানে পলিটিক্যাল এক্সিকিউটিভস, বাংলাদেশে এবং ভারতের মানে মূলত ওয়েস্ট বেঙ্গলে আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার স্পিকার, কেন আমি কোনো পলিটিক্স রাখতে চাইনি, আপলিটিক্যাল অবশ্যই। হ্যাঁ, তো 2 দেশের নিয়ে একটা মিটিং করাই জাহাজের উপর। বাবুঘাট থেকে আমরা স্টার্ট করি এবং আমরা যাই গদখালি অব্দি জাহাজে করে, ভিভাডা জাহাজে করে। আর ওইখানে যখন ওনারা রয়েছেন 2 দেশের পলিটিশিয়ানরা, তখন 2 দেশের সাংবাদিকদেরও নিয়ে নিই, একটা জয়েন্ট ইন্টারাকশন হয়। সাংবাদিকরা, পলিটিশিয়ানরা নেমে যান, সাংবাদিকরা থাকেন, ওটা কিছু হয়। মানে আমার মনে হয়েছিল ডিসিশন মেকার আর ডিসিশন পুশার, এই দুটোকে যদি এক করতে পারি তাহলে হয়তো কিছু হলেও হতে পারে। ওয়ার্ল্ড ব্যাংক জয়েন্ট দ্য প্রসেস, এবং আই এম ভেরি হ্যাপি যে আজকে এই এতদিনের কাজে ধাক্কা ধাক্কি নানান হিস্ট্রি আছে। ইনফ্যাক্ট ভেরি ইন্টারেস্টিংলি আমি প্রথম ভারত বাংলাদেশ জয়েন্ট সুন্দরবনের মিডিয়া স্ট্র্যাটেজি করেছি, হুইচ ইজ ইন ওয়ার্ল্ড ব্যাংক সাইট। ইউ ক্যান গো টু ওয়ার্ল্ড ব্যাংক সাইট এন্ড ক্যান হ্যাভ ইট। আমার মনে হয় পৃথিবীতে এরকম ট্রান্সবাউন্ডারি মিডিয়া স্ট্র্যাটেজি ফর অ্যান ইকোলজিক্যালি সেন্সিটিভ এরিয়া বোধহয় সম্ভবত হয়নি, আমি যতদূর জানি, হলে আমার জানা নেই। তো এইটা হওয়ার পর এতদিন পর নানানভাবে, এবার যেহেতু আমি অ্যাকাডেমিক্সেও আছি, মানে আমার পিএইচডিটাও ক্লাইমেট চেঞ্জের উপর, সুতরাং একটা কনসোর্টিয়াম আছে আইআইটি খড়গপুর, আমি এবং যাদবপুর ইউনিভার্সিটি। আমরা রিসেন্টলি সুন্দরবনের উপর কাজ করলাম পশ্চিমবঙ্গ সরকারের এবং ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে কাজ চলছে। আলটিমেটলি, টু কাট দ্য লং স্টোরি শর্ট, এতদিনে সুন্দরবনে একটা সম্ভাবনা তৈরি হয়েছে প্রায় 4000 কোটি টাকার উপর আসার, সুন্দরবনের বাঁধ এবং বন্যপ্রাণী এবং লাইভলিহুড, জীবনযাত্রাকে উন্নতি করার জন্য। সেই টাকাটা অনেকটা দূর এগিয়েছে, আমি যতদূর জানি। কবে আসবে আমি জানি না, সেটা ইলেকশনের আগে পরে, তার আবার নানান অঙ্ক আছে। কিন্তু যদি আসে তাহলে মনে করবো যে এইটা একটা 2009 থেকে আমি এইটা চেস করছি, 15 বছর হয়ে গেল, 16 বছর হয়ে গেল। দিস ইজ মেবি ওয়ান অফ দ্য হায়ার পয়েন্টস। আর একটা হচ্ছে সিলিকোসিস, যদিও এটা আমার মিডিয়া স্টোরি। তো সিলিকোসিস এই ক্লাইমেট চেঞ্জের জন্য মিনাখা অঞ্চল আমাদের এখান থেকে কাছেই,
মিনাখা অঞ্চল থেকে 200 লোক চলে গেছিল, তাদের কোনো কাজকর্ম ছিল না, তারা বাইরে চলে যায়, সেখানে তারা অ্যাফেক্টেড হয়, ওই খাদানে বা পাথর খাদানে কাজ করে ফিরে আসে। আমি যখন প্রথম যাই তখন 2014 সালে, তখন 2 জন মারা গেছে, এখন 24 জন মারা গেছে, সবার বয়স 18 থেকে 31-এর মধ্যে, আরও 50 জন মারা যাওয়ার প্রতীক্ষায় রয়েছে। বিগেস্ট স্টোরিজ এই ফলো। আর আমরা আরেকটা বড় কাজ আমার ইএনজিও থেকে, মানে আমার অর্গানাইজেশন থেকে করেছিলাম, সেটা হচ্ছে পোলিও ইরাডিকেশন। ইউনিসেফের সঙ্গে একযোগে, ইউনিসেফের সঙ্গে অনেকগুলো আমি কাজ করছি। ইনফ্যাক্ট ইউনিসেফের সঙ্গে একটা আলোচনা চলছে যে ক্লাইমেট ইউথ নামে কথা বলছিলেন, সেই ক্লাইমেট ইউথদের আরও কী করে সামনে আনা যায়, সেই আলোচনাও চলছে। ওই পোলিও যখন সাংঘাতিক বেড়ে গেছিল, তখন ওই কোনো কোনো অঞ্চলে শহরে ঢুকতে পারছিল না এবং খুব রেজিস্ট্যান্স আসছিল। আমার একটা সুবিধা ছিল, যেহেতু আমি সাংবাদিক, পরে আমার অ্যাক্সেসটা ছিল সব পলিটিশিয়ানদের সঙ্গে, সেই অ্যাক্সেসটা ইউজ করে, অন্য ইউজ করে আমরা কিন্তু স্টপ দেয়। এবং সেটা একটা, আমি মনে করি আমাদের অর্গানাইজেশনে যদি আরও 10, 15টা 20টা প্রজেক্ট থাকে, এটা একটা সাকসেস পয়েন্ট। এরকম আরও অনেক আছে, ইউ ক্যানট ডিফারেন্সিয়েট ইউর ওন বেবিস, দে আর অল আমার বেবিস, সুতরাং বাট দিস 2-3 আর স্ট্যান্ড আউটস। লাস্ট প্রশ্ন, in hindsight, what moment in modern history do you wish we had? What moment in modern history do you wish we should have handled differently for the planet's sake? দেখুন, আমার লাইফ টাইমের মধ্যে যেটুকু আমি দেখেছি, আমি লাইফ টাইমের আগে যাচ্ছি না, মডার্ন হিস্ট্রি তো অনেক অনেক কিছু আছে, আমার আই ডিডন্ট হ্যাভ দ্য অপরচুনিটি টু লুক এট দ্যাট। কিন্তু আমার মনে হয়েছে যে আমাদের কোনো একটা, মানে আমি একটা মোমেন্টস বলবো না যে মানে টার্ন অ্যারাউন্ড মোমেন্টস বা এরকম কিছু বলবো না, কিন্তু আমি এইটুকু বলবো যে প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট ওয়াজ কোয়াইট আ ওয়াটারশেড মোমেন্ট। কেন সেই প্রথম সব দেশ এগ্রি করলো যে আমরা এমিশন কাট করব, সেটা কতটা হবে জানা নেই। আমার মনে হয় যে মানে I am still seeking for the moment. I really, to be very frank, have been handled differently বলছে। handled differently। ও আচ্ছা, ডিফারেন্টলি হতে পারতো, ডিফারেন্টলি হতে পারতো না, ওই আমি সেই প্রশ্নটাই আসছি, ডিফারেন্টলি হতে পারতো মানে এই প্যারিসের পরবর্তীকালেই, মানে প্যারিস হয়েছে 2015 সালে, 2015 সাল থেকে প্যারিস ওয়াজ আ ওয়াটারশেড মোমেন্ট অ্যাজ আই সেড, 2015 থেকে 2024 এটা পৃথিবী অন্যভাবে যেতে পারতো। এইখানটাই গন্ডগোলটা করে ফেলেছি আমরা এখন অব্দি, মানে এখনও ফেরার সময় আছে, আমি বিশ্বাস করি, আই এম ভেরি পজিটিভ পার্সন, কিন্তু উই হ্যাভ কাইন্ড অফ মিসড আ বাস। এবং তার পিছনে কোভিড আছে, তার পিছনে যুদ্ধ আছে, অনেক কারণ আছে, কিন্তু উই কুড হ্যাভ ডেল্ট উইথ দ্য ক্লাইমেট প্রবলেমস অফ দিস ওয়ার্ল্ড বি ডিফারেন্টলি সিন্স 2015 উই ডিডন্ট ডু দ্যাট। দেখা যাক, আশা তো আছেই, আসলে আমরা বিলীন হব একেবারে। আমরা ওইটাই, ওই যে বলতে বিলীন হবো, সেই বিলীন হওয়াটাই মাথায় রাখা আর কি, মানে আমরা কি করবো, প্ল্যানেটটা থাকবে, আমরা বিলীন হব, এই কথাটা মাথায় রাখবেন। হ্যাঁ, প্ল্যানেটকে বাঁচানোর খুব একটা চেষ্টা করতে হবে না, নিজেদের বাঁচানোর চেষ্টা করলেই ভালো। আজকে এই পর্যন্তই থাক, আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আবার পরের সমাধানের সেশনের জন্য আপনাদের সামনে আবার ফিরে আসবো। ধন্যবাদ।